বাতি জ্বালাও। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেন্টোস বাতি জ্বালাও শোতে। তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ এন্তাজ রবি। খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি। ব্যান্ডি মানে মঞ্জুস, ব্যান্ডি মানে লোবান্স, ব্যান্ডি মানে মনির, এবং আমাদের সাথে অবশ্যই রয়েছে রাজীব হাসান। আর যার কথা না বললেই না, আমাদের জাহিদুল ইসলাম। তিনি আমাদের শোর কাজেই রয়েছেন, ব্যস্ত রয়েছেন আমাদের শোর কাজে। তিনি এই মুহূর্তে অফিসের বাইরে রয়েছেন। যাই তুমি যেখানেই থাকো, শোর কাজেই ব্যস্ত থাকো। শোকে আরো উন্নত করাই মানে আমাদের যেটা হয়েছে, আমাদের কয়েকটা কমপ্লেইন আসছে। যেমন হচ্ছে যাত্রাবাড়ি থেকে নাকি আমাদের শো ক্লিয়ারলি শোনা যায় না। আচ্ছা আচ্ছা। জাহিদ এমন একজন প্রডিউসার, এটা শোনার সময় বাইক চালায় যাত্রা চলে গেছে, রেডিও অন করে এখান থেকে শুনে যদি সিগন্যাল ক্লিয়ার পায় সে মনিরে মিস কল দেবে, সিগন্যাল ক্লিয়ার হলে মনির মিস কল পাবে, সিগন্যাল ক্লিয়ার না পাইলে সে মনিরে ফোন করবে। তো আসার সময় কি একলা আসছিল? হ্যাঁ, আসার সময় কি একলা আসছিল? না, এই যে ও তো স্টুডিওতে আছে, ঠিক আছে, মনিরকে দেবে, মনির এখান থেকে সাউন্ড বাড়াই দেবে। একটা শোর জন্য জাহিদের মতো একটা ছেলে যে বাইক চালানো এখন পুরোপুরি শেখে নাই, সে কারণ বাজার থেকে সকাল বিকাল অ্যাক্সিডেন্ট করতেছে, সে যাত্রাবাড়ি সাইদাবাদ চলে যাচ্ছে একটা শোকে সফল করার জন্য। জাহিদের পিছে কেউ যদি বসতে চাও একটু হিসাব নিকাশ করে নিন। যাত্রাবাড়ি থেকে আমাদের কোনো লিসেনার যদি চাও আমাদের শোতে যোগ দিতে, তাহলে আমাদের মেন্টোস বাতি জ্বালাও শোয়ের ভ্রাম্যমান প্রতিনিধি জাহিদ এখন আছে যাত্রাবাড়ি। তবে বাইকে তো ফুয়েল নেওয়ার জন্য তাকে একটু বাংলা মোটর এখানে দাঁড়াইতে হয়েছে, রিফুয়েলিং করেই সে যাত্রাবাড়ি চলে যাবে। বস, বাংলা মোটর ওদিকে পাম্প আছে হাতের ডাইনে আছে না? পাম্প অনেক 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 ধরনের ফুয়েলের পাম্প আছে। সোহাগ কমিউনিটির অপোজিট অকটেন নাই, অক 9 আনতেছে, অকটেনটা ওখানে পাওয়া যায় না, টেনটা পাওয়া যাবে, অক 9 আমাদের শোর বস। আমি খুবই পেট্রোল নাই, বুক রোল নিবে আর বুক রোল। ও পেট আর বুক, ভাই কি অসাধারণ। এবং আমাদের সাথে আরো আছে, কে আছে? বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান। একটুখানি বস, আপনি তো 21 বলছিলেন। না, আবার রেটিং বেড়ে গেছে। ও রেটিং বেড়ে গেছে? না, 1 নাম্বার থেকে হালকা একটুখানি কম। না, সেটা হচ্ছে ওই যে ইরিগুলার পৌনে 1 নাম্বার। এটা রেহানকে বলি, দুইটা জিনিস কখনো মিস করিস না। কি বস? লাইফে দুইটা জিনিস কখনোই মিস করিস না। লুঙ্গিতে গিট দিতে ভুলবি না, আর মেন্টোস বাতি জ্বালার সাথে আসতে ভুলবি না। ওকে বস, দুইটার সাথে মান সম্মান জড়িত। দুইটার সাথেই মান সম্মান জড়িত। দুইটার সাথে মান সম্মান জড়িত। ছুটে গেলে শেষ। আমি এই সমবেত সুধীর কাছে জাস্ট সমবেত সুধীর কাছে 3টা বিষয়ের সাজেশন। আপনি কি ইদানিং মানে সমবেত সুধীদের সামনে কথা বলা শুরু করেছেন? বক্তব্য রাখার ব্যাপারটা মনে আসছে মাঝে মাঝে। আজকে রবি ভাই আমাকে, আমি রবি ভাইকে ফোন দিচ্ছি। রবি আপনি কোথায়? হ্যাঁ রাজীব, কোথায় আছেন আপনি? আমরা হ্যালো, এটা কি রবি ভাইয়ের নাম্বার? হ্যাঁ, আমি রবি বলছি। আমার কানে রাজীব ভাইয়ের ভয়েসটা ফাটতেছে। এই ভয়েস ঠিক কর। হ্যাঁ, আমি রবি বলছি। হ্যালো, এটা কি আসিফ এন্তাজ রবির নাম্বার? টোটাল ওই। হ্যাঁ রাজীব আপনি, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি কথা বলছেন না কেন? কিন্তু আমি রাজীবের ভয়েস শুনতে পাচ্ছি না, এমনকি আমি আমার ভয়েসও শুনতে পাচ্ছি না। এই জন্য মুনির কোথায়? ও হাসতে হাসতে মনে হয় নিচে পড়ে গেছে। বস, আপনি সরি বলেন বস। বাকিরা যাদের শোনার তারা শুনছে। ভাই আরেকবার বলেন। আমি জন্য তার ভাষার আগে কি বলতো, ভাইয়েরা আমার, একটা আন্তরিকতা ছিল জিনিসটার মধ্যে। আচ্ছা, বন্ধুরা আমার, মেহনতি জনতা। এখন সে বলে আমি যে ডায়লগ সমবেত সুধী, হ্যাঁ, 3টা হ্যালো অডিয়েন্স, এইসব সমাজের সাথে এখন যোগাযোগ। মোটামুটি ভাই, আমার পরনে আজকে কি ব্লেজার। রাজীব তার লাইফের প্রথম ব্লেজার পরছে, এই উপলক্ষে একটা জোরে হাততালি। কিন্তু বস বড় হয়ে গেছে, এটা সাইজ একটু বড় হয়ে গেছে। এটা অন্য কারো ছিল। না, এটা ওখানে আরেকটা লোগো দেখা। হ্যাঁ, লোগো। বস, আমি জিনিসটা ফ্রিতে পাইছি। আদারওয়াইজ টাকা দিয়ে, যে ছেলে টাকা দিয়ে নিজের লুঙ্গি কেনে না, কি কেনে বস? ওই যে বস যাওয়ার সময় কারণ বাজার যে আছে না, ফুটপাতে ঘুমায় থাকে, একটা লুঙ্গি টান মারে দিয়ে নিয়ে যায়। দেখেন না যে গাড়ি তুলতে রাজীব কেন দেরি করে? কারণ হচ্ছে যে এখানে আমাদের শ্রমিক ভাইয়েরা তারা রাত্রে ঝাঁকার উপর ঘুমায়। আমার বাসায় সেদিন গেছে, এই যে রেহানো ছিল, পরদিন
আমি পর্দা খুঁজে পাই না বাসায়। বাসার পর্দা? বাসার পর্দা ওইটা সেলাই লুঙ্গি বানায় ফেলছে। আপনার রুমের পর্দা নাকি? না, বাসার পর্দা বস। বাসার পর্দা জানালায় যে পর্দা থাকে একটা নাই, দেখি এক পিস নাই। না সেটা কি আপনার রুমের নাকি অন্য রুম? না, এটা হচ্ছে আমাদের কমন রুমের। সেটা তার বাসার পর্দা হলে সমস্যা ছিল না, ওটা হচ্ছে তার বাসার উপর তালার শুকাইতে দিছিল, সে টান মাইরা নিজের বাসা সেট করছে। নিজের বাসা হলে প্রবলেম ছিল না। আমি না হয় উপরের তলার পর্দা সেট টাইন মাইরা নিজের বাসা সেট করছি। আপনি যে সেই পর্দা নিয়ে লুঙ্গি সেলাই পড়তেছেন, সেটা আপনার বাসা থেকে রবি ভাই নিতেই পারে, আপনার বন্ধু। কিন্তু ঠিক আছে, উনি পর্দাই করতেছে, পর্দা এক্স্যাক্টলি পর্দা করছে, এবং তাও আপনার জিনিস নিতেই পারে, আপনার জিনিসের প্রতি একটা মানে আমাদের লুঙ্গি, বাংলাদেশের লুঙ্গির একটা চিরায়ত ঐতিহ্য আছে, ঠিক আছে? পর্দা দিয়ে কেউ লুঙ্গি পরে না। ও লুঙ্গি পরে একটা ফেসবুকে ছবি দিছে, আমি ভাবছি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি সেরকম আছে না, রাজীব কুমারা তুঙ্গা, এই টাইপের একটা বস ফিল চলে আসছে। কারণ এরকম চক্রা বকরা লাল রঙের, এটা কিন্তু ভালো, এটা ভালো। আমাকে কালকে এবং আরেকটা বলি বস, পর্দার কাপড় মোটা এবং খসখসে হয়। উইন্টারে আপনি কেমনে জানলেন? আপনি কেমনে জানলেন? পর্দার কাপড় ধরে রাখেন, সবাই জানে। এটার তবে আমাদের মধ্যে সবচেয়ে ভালো জানেন আপনি। কালকে আমাকে ফোন দিচ্ছে, অনুভব করে। হ্যালো রাজীব, আলম কে বলছেন? এই জন্য লুঙ্গির বিজ্ঞাপনে কি বলা হয়, যেন কাশফুলের নরম ছোঁয়া। এটা লুঙ্গির বিজ্ঞাপনে, এটা লুঙ্গির বিজ্ঞাপনে না। আচ্ছা যাক, এনিওয়ে এটা পারিবারিক শো। রাজীব বলেন বস, প্লিজ। কালকে আমাকে ফোন দিচ্ছে, হ্যালো রাজীব, আলম কে বলছেন? রাজীব আমার নাম্বার আমার সেভ করা নাই। আমার সেভ করা আছে, কিন্তু ভয়েসটা একটু অন্যরকম আসতেছে। রবি ভাইয়ের নাম্বার, কিন্তু আপনি কে? আমি রবি বলছি। মানে আপনার কণ্ঠস্বর এরকম কেন? বলে আমি তো সবসময় এইভাবে কথা বলি। আচ্ছা কি স্যার রবি বলেন? দেখেন আমরা একটা শো করি, এই শোতে আপনি যেভাবে আসেন গেটাবে, এটা কোনো ঠিক না। এটা তো কথা শোনা যায়, এটা তো চেহারা দেখা যায় না। চেহারা না দেখা যায়, এটা একটা ফিলের ব্যাপার আসে, আপনি এটা বুঝবেন না। আপনি কিন্তু কালকে থেকে কোট না পরে আসলে আপনাকে কিন্তু আমি ঢুকতে দেব না। সিরিয়াসলি ম্যাম? সিরিয়াসলি আমি এবার কথা বলছি। আমরা তো খুব জানতে ইচ্ছা করে কোটটা পাওয়া গেল কোথায়। একটা কিডনি বেচে টাকা দিয়ে, তাকে টাকা দিয়ে এই শোতে আমাকে নাম লেখাইতে হয়েছে। আর একটা কিডনি ছিল, গরিবেরও দুইটা কিডনি থাকে, সে আরেকটা কিডনি বেচি নাই, বন্ধ রাখছে, এই স্যুট বানাইছে। আমি রাজীবকে এটাই কালকে জিজ্ঞেস করলাম। তার কথা ধরেন। আচ্ছা রাজীবকে আমি বস কালকে এটাই জিজ্ঞেস করলাম যে আপনি না হয় একটা কিডনি বেচে ফেলছেন, আরেকটা যে এখন কথা সুন্দর হচ্ছে, কিন্তু আপনি এর আগে রাজীবকে আমি কালকে আপনি ধীরে ধীরে, আমরা এই রবিকেই চাই, কর্পোরেট, হ্যাঁ সুস্থ স্বাভাবিক রবিকে চাই, ডাবল দেখে না সেটাই। কর্পোরেট রবিকে আমরা চাই না যে হ্যালো সুধী সমাবেশ, হ্যালো অডিয়েন্স, এটা বলে না। রবি ভাই প্লিজ, আমরা আপনাকে মিস করতেছি, আমরা অরিজিনাল রবিকে, আসল রবিকে মিস করতেছি। ওকে বস, জাস্ট আমাকে বলতে দেন। সেটি হচ্ছে যে কালকে রাজীব যখন আমাকে কিডনি বিক্রির গল্প দিল, শোনো, কালকে রাজীব যখন আমাকে কিডনি বিক্রির গল্প দিল, আমি ওকে বললাম যে আপনার তো দুইটা কিডনি, একটা তো অলরেডি বিক্রি করে ফেলছেন, আরেকটা কিডনি কিভাবে বিক্রি করবেন? তখন রাজীব বলল, ব্যাস গরিব কিভাবে বড় কিডনি যেমন দুইটা থাকে, বাস আরেকটা জিনিসও কিন্তু দুইটা থাকে। সেটাই বলছিলাম, চোখ ব্যাংককে ওই জিনিস বিক্রি হয়, বাস আমি না সেল করে দিছি। হ্যাঁ সে আমি কি করছেন? সেল করে দিছি। আমি কি করছেন? কি হিসাবে সেল করলো? মানে মানুষের শরীরে কি কি জিনিস দুইটা থাকে, যেটা অনেক কিছু থাকে। চোখ দুইটা, কান দুইটা। কান তুমি সেল করতে পারবা না? চিপ সেল, কানের ফুটা সেল করবা? কানের লতি, চোখ কিভাবে তুমি সেল করবা? চোখ বেঁচে যেতে বস, চোখের কর্নিয়া, এটা হচ্ছে তোমার, না সরি চোখ। কিন্তু রাজীব ভাই অনুযায়ী চশমা পরা চোখ তো বিক্রি হওয়ার কথা না। আমি বলতেছি তো চার চোখ। আমি বলতেছি এমন একটা অর্গান যেটা একটা ফাংশন থাকে, হ্যাঁ যেমন কিডনি, হ্যাঁ লাংস, বুঝছি, হ্যাঁ বুঝছো তো, পারিবারিক সত্য। আমি ছোট্ট একটা কথা বলি, আমি বলি যে রাজীব শেষমেশ আপনি ভয় পাই না, যেটা অ্যাক্টিভ বাম সাইডে ওটা শেয়ার করি না, ডান সাইডেটা শেয়ার করছি, টের পাই না, বলছি এটা বাম সাইডে। মানে আমি শুধু ছোট্ট একটা কথা বলি, আসিফ এন্দাস রবির কাছে পৃথিবী কৃতজ্ঞ এই কারণেই, আসিফ এন্দাস রবি না থাকলে টেবিল টেনিস খেলাটা সম্ভব হতো না। ভালো বলেছি। কেমনে বস একটু বুঝায় বলেন, আমরা তো নাদান। এটা বুঝে নিতে হবে বস। রাজীব হাসানের কাছে যাতে এই কারণে কৃতজ্ঞ থাকবে, কারণ আসিফ এন্দাস রবি টেবিল টেনিস খেলার জন্য কারণ। রাজীব রাজীব যে মার্বেল বোঝেন বস, সাইজ ম্যাটার, সাইজ ডাজ ম্যাটার বস। আমারটা টেবিল টেনিসে লাগবে, বাট আপনার তো এই অবস্থা বস। ভাগ্য ভালো টেবিল টেনিস পর্যায়ে ছিলেন, কিছুদিন পর আপনার
টেবিল টেনিস থেকে বস আমি ভাবছিলাম কি জানেন আপনি কিন্তু একটা ফুটবল কাজ করতে ইতিহাসে পারেন। আপনার যদি কখনো কিছু ব্যস্ত হয় রবি ভাই, হ্যাঁ আপনার তো প্লট আছে এই বুকে, হ্যাঁ। ঠিক আছে, এবং বাংলাদেশে এক জমি অনেকবার বিক্রি হয়। অনেকবার বিক্রি So, করা আপনি যায়। ইচ্ছা মতো রাইট জমি বিক্রি করতে পারি। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে সদ্যআগত মাত্র 5 মিনিটে মাত্র 5 মিনিটে। না আমরা হিরো সুপার হোন্ডার সৌজন্যে লাইভ ধরবো না কোনো লাইভ ধরবে হিরো সুপার হোন্ডার সৌজন্যে এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাহিদুল ইসলাম। ওই কলঙ্কিনী মেয়ের নাম এই সেতে আর নেওয়া হবে না। জাহিদ তালি দিচ্ছে। অবশ্যই তালি। তালি মানে কি? তালির ওপরে যদি আরো কোনো তালি থাকে ওটা দেওয়া উচিত। গালি শুদ্ধা তালি এবং গালি একই সাথে দিতে হবে। মন- মেয়েরা বস অলওয়েজ মিসগাইডেড। কালকে রুমু আমাকে বললো যে তোমারটা বড় করো, তা না হলে আমি তোমার সাথে। রুমু এত কিছু কেন বলে আপনারা বলেন তো? আরে সন্ধ্যা রে বাবা। কিছুই রুমু বলে। রুমু বলতেছি মানে এখন রুমু সিজন চলতেছে। আচ্ছা আচ্ছা, সেদিন গল্প বললেন। রুমু বলতেছে শুনলাম তোমারটা রুমু- বড় করো, নাহলে নাহলে হবে না। হবে না। দয়া করে আমাদের যারা নোংরা মানসিকতা নিয়ে এসে শুনতে বলছেন তারা তাদেরকে শুনবেন বলি, না। ও আমাকে বলছে যে আমার মানসিক বয়সটা বড় করতে। মন মানসিকতা হৃদয় মনটাকে আরো বড় করতে। বস এটা আমি পরেই বুঝছিলাম। আমি যখন টাইনা বড় করে ফেলছি মানসিকতা মেন্টাল এইজ, তারপর ট্যানজিবল মানসিকতা। হ্যাঁ সব যখন টাইনা বড় করছি তখন ভাবলাম এই বড় মানসিকতা নিয়ে ঐশীর সাথে একটু কথা বলি। ঐশী বললো সাইজ ছোট করেন তাহলে কোনো আলাপ। আমি একটু আগে তো বড় করলাম, কি বড় করছি? Shit, man. বলছে, আমার মন মানসিকতা। বলে আরে দূর। আমি বলছি আপনার এক্সপেকটেশনটা ছোট করেন। আমি আপনার একজন ফ্যান। আমি আপনার একজন ফ্যান। আমি আপনার বউ না, Yes. আমি আপনার গার্লফ্রেন্ড না Yes, যে আপনি আমাকে বলবেন আর আমি এটা করে ফেলবো। ছোট করেন ছোট করেন, ছোট করেন। ছোট করেন Expectation ছোট করেন। Yes. চিন্তা করে দেখ একই দিন দুইটা অর্ডার নিতেছি। রুমু বস, আপনি বলতেছে বড় আপনি এক কাজ করেন, আপনি এক্ষুনি নেন। ঐশী বলতেছে ছোট আপনি করেন। আপনি এক্ষুনি নেন। But আমাদের পলা রবি ভাই আপনি এক্ষুনি বলা নেবেন। বলতেছে যে বলা। পারফেক্ট আছে নাকি? লিসেনার অফ দিস সেঞ্চুরি সে কি বলছে জানেন? কি বলছে বস? তুমি যেমন আছো রবি সেই সাইজই চলবে। সেই সাইজে চলবে। ফ্যাসিনেটিং বস, এবার আপনি নেন প্লিজ। ব্রেক ব্রেক। ও ব্রেক, আচ্ছা ঠিক আছে। তুই যেভাবে হাত গোল করে দেখাইলি আমি ভাবলাম যে যাই হোক রাজীব সেল করে দিছে তোর কাছে বোধহয়। যে বস একটু হেল্প করেন না। একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকো, শুনতে থাকো মেন্টস খাও, বুদ্ধির বাতি আর জ্বালাও। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। খাও মেন্টস ক্যান্ডি, সাথে রয়েছে ব্র্যান্ডি। আমাদের সঙ্গে রয়েছে মঞ্জুস, লোবান, মনির। আমাদের সঙ্গে রয়েছে দাচ্চোষক রাজীব হাসান। বাংলাদেশের এক নম্বর বাংলাদেশের 1 নম্বর আর্য রেহান। এবং আমাদের সঙ্গে অবশ্যই আছেন যিনি কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি থেকে ব্যাক করেছেন, জাহিদুল ইসলাম। আমাদের সঙ্গে আছে রবি দি গ্রেট বদনা। বদনা? বদনা মানে ভালো আর কি। ভালো। মনিরের কথা বলছে। হ্যাঁ মনিরের কথা বলা হয়েছে বস। আমি রাজীব না। থ্যাংক ইউ। মঞ্জু জাস্ট একটা কথা বলবো, ইয়েস আমি একদম সিরিয়াসলি বলতেছি। ইয়েস, আপনার একটা সব কথাই আমরা সিরিয়াসলি নিই। একটা কথা, আমি রাজীব না। না আপনি রবি, আমি রবি হতে পারি, আমি মঞ্জু হতে পারি, আমি জাহিদ হতে পারি, কিন্তু আপনি রাজীব না। আমি ইয়েও হইতে পারি, কবির ভাইও হইতে পারি, রেহান হইতে পারি, এমনকি আমি আর্য সাজেদাও হইতে পারি। বাট কথা একটাই, আমি রাজীব না। আমরাও রাজীব না। না 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 না। আরেকটা কথা বলি বস। হ্যাঁ অবশ্যই, আপনার তো কথা বলার জন্যই। লোবান ভাই বলি আরেকটা কথা। প্লিজ দুটি কথা বলেন। মনির বলবো মনির আঙ্গুল দুইটা দেখাইছে। দুটি কথা হতে জাস্ট পারে। না একটা না, দুটি বস প্লিজ। আচ্ছা, ঠিক আছে। দুটি। আমি একটা, হ্যাঁ বলেন। আমি রাজীব না। না আরেকটা কথা বলি বস। হ্যাঁ হ্যাঁ, আমি রাজীব না। আরেকটা বলি বস। দারুণ দারুণ, সুপার। আমি রাজীব না। আগে বাড়েন, অদ্ভুত। এই কথা আগে কেউ শোনে নাই, কেউ কোনোদিন অবিশ্বাস্য। শুনি নাই। অবশ্যই। আর শুনবেও না কেউ। একদম শেষ কথাটা বলি বস। ইয়েস প্লিজ প্লিজ ক্যারি অন। আমি রাজীবের মতো হারামি না। না আমাদের শ্রোতারা হয়তো ভাবে যে আমার সাথে রাজীবের সম্পর্ক খুবই খারাপ। এটা একদমই ভুল প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা।
ভয়ঙ্কর খারাপ। বোন মানে চাচাতো বোনদেরকে বলছি, আমার কোনো অরিজিনাল আপন বোন আমাদের কেউ নাই। আপন বোন নাই, আমার তো নাই ভাই, একেবারেই নাই। সবাই যদি বোন হয় তাহলে কি আমি বৃন্দাবন যাব? ইয়েস, আমার তো বৃন্দাবন যাওয়ার কোনো স্কোপ না, আমাকে ঢাকায় থাকতে হবে। সো মানে বোন অবশ্যই কাজিন বোন। কাজিন। যাই হোক, যেটা বলছিলাম যে সবাই ভাবে যে রাজীবের সাথে আমার বোধহয় ডাকুমরা সম্পর্ক, মোটেও সেটা না। রাজীবের সাথে আমার এত ভালো সম্পর্ক, এত ভালো সম্পর্ক, এত ভালো সম্পর্ক যে আমরা একই জানালার পর্দা দিয়ে বানানো লুঙ্গি, একটাই লুঙ্গি দুজন মিলে শেয়ার করি। না, এটা আমি মানতে পারলাম না। এটা বন্ধুত্বের লক্ষণ। এটা হচ্ছে কি বলবো, অন্য কিছু ফ্যামিলি শো, এটা যায় না এর সাথে অ্যাকচুয়ালি। আপনি সিনিয়র হিসেবে একসঙ্গে থাকার কথা, সিনিয়র হিসেবে আমি পর্দা দিয়ে বানানো লুঙ্গিটার পুরো কর্তৃত্ব এবং মালিকানা আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি কত কিছু দিলাম আপনাকে, আমার প্রেমিকা, আমার ভালোবাসা, আমার প্রেম সব দিতে পারছি। আমার একটা লুঙ্গি কেমনে দিলেন? ঐশী আমার ফ্রেন্ড লিস্টে ছিল ওস্তাদ, এই ঐশী আমার ফ্রেন্ড লিস্টে ছিল। তো ফ্রেন্ড লিস্টে থাকা মানে কি আপনার সম্পত্তি হয়ে গেছে নাকি? মনের লিস্টে আজকাল কেউ থাকে না, সবাই ফ্রেন্ড লিস্টে থাকে, বুঝছেন? মনের লিস্টে কেউ থাকে না। ঐশী এখন আমার ফ্রেন্ড লিস্টে আছে, কিন্তু সেই ঐশীর এখন শত্রু লিস্টে আমি আছি। ও, আমি ভাবছিলাম ঐশী এখন আপনার জন্য ওইহি হয়ে গেছে। ঐশী আপনার ফ্রেন্ড লিস্টে ছিল, আপনি রাজীব ভাই কি রবি ভাইকে দিয়ে দিয়েছেন। এটা তো মানে হয় না। কিভাবে আপনার? আমি দেই নাই, আমি জাস্ট একটা চিন্তাই করে নিছি। দেখেন বস, আমি বললাম না, আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমি একটা কথা বলি, আমাকে অনেকে বলে সব সময় যে কেন আমি রাজীব ভাইয়ের পক্ষ নিই না আপনার পক্ষ নিই। মানে এখানে পক্ষ বিপক্ষের কথা না, অযৌক্তিক কথা বললে আমি কিভাবে সেই দিকে মানে চিন্তা করে দেখেন বস, মানে এটা হয় না। আবার আমি কথা বলতে, আমি খুবই স্বাভাবিক যে আপনি রবিবার পক্ষে না, আমি তো নিজেই রবিবার পক্ষে নেই ভাই। রবিবার কান্না পাচ্ছে। আমি কোন মিউজিক দিবা না, ফিল দ্য ইমোশন, সব মিউজিক হয় না। হ্যাঁ, এই লোমান ভাই বাজেন না। একটা মেয়ে সম্পর্কেও বললো যে ওনাকে ঐশীকে দিয়ে দিছে আমার কাছে। এটা আপনি চিন্তাই এটা আমরা মানি না। আবার বলতেছে যে ঐশীকে আমি চিন্তা করে নিছি। মানে একটা মেয়ে কি প্রোডাক্ট, সেটাই আমি এটাই বলতে চাচ্ছিলাম। একটা মেয়ে কি প্রোডাক্ট, পণ্য, লাইক মেন্টোস ক্যান্ডির মতো, বললেই বাতি জ্বালা দিবে। আপনি বললেন একটা মেয়ে, মাইন্ড ইট, আপনি খুব ভালো লেখক। মানে এটা মানুষ কোনদিন আমি বলি আপনার মুখে একটা মেয়ে শুই নাই দাঁড়ায় গেছে রাজীব ভাই। একটা টা কার কাছে ব্যবহার করা হয় জানেন? যেটা সে বলল না প্রোডাক্ট, বস্তুকে বলা হয় একটা। আপনি যদি মন থেকে বিশ্বাস করতেন। মঞ্জু ভাই এবার কার সাপোর্ট দিবেন? লজিক না, এখানে মানে মঞ্জু ভাই এই যে এবার কিন্তু কথা খালি, সে যদি মন থেকে বিশ্বাস করতো যে ঐশীর একটা ব্যক্তি, না সে যদি তা হচ্ছে জাতি অর্থে দি কাউ, হ্যাঁ রাইট, তার কাছে সব আছে টা। সে তার মধ্যে যদি ন্যূনতম সম্মানবোধ থাকতো, ঐশীর ব্যক্তি স্বাতন্ত্র্যবোধকে সে যদি সম্মান করতো, দেখছেন রবি ভাই, তাহলে সে বলতো ব্যাপারটা দেখছেন একজন মেয়ে, না একজন মেয়েও বলতো না, একজন নারী বলতো। এক সেকেন্ড রাজীব ভাই, আমি আগে বলে নি। রবি ভাই আপনি খেয়াল করছেন আগে বল, একটা মঞ্জু ভাই আর একটা রাজীব ভাই মিলে কি শুরু করছে? এক্স্যাক্টলি, আমি এটাই বলছিলাম যে আমাদের দেশে না বস, আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গে একটা গ্রুপ আছে, আমাদের পশ্চিম, আচ্ছা আমার উচ্চারণের সমস্যা আছে, আমাদের দেশে এই গ্রুপকে বলা হয় হচ্ছে আতেল, আর পশ্চিমবঙ্গে বলা হয় হচ্ছে এলেমদার। এরা হচ্ছে মানে যে কোনো জিনিসকে পেঁচায়। ও বললো না ব্যক্তি স্বাতন্ত্র্য বোধ, ওর আপনার কাছে শিখছে, জীবনে এটা অর্থ বলতে পারবে না। যখন এরা যুক্তিতে পারে না তখন ভারী ভারী শব্দ ব্যবহার করে। যে আসলে রবি ভাই কেমন, ব্যাপারটা একটা আপেক্ষিক। হ্যাঁ, এর সাথে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সাম্রাজ্যবাদ এবং বামরাজ্যবাদ, এই বাদগুলোর সাথে যদি আমরা মতবাদকে বিশ্লেষণ করে এবং ভারতীয় দর্শন শাস্ত্র অনুযায়ী বিচার করে যে বস্তুটাকে আমরা পাবো, সেটাকে যদি আমরা উপাদান সূচক রবি ভাই একবার ধারণা ভিত্তিক এইসব বাদ দিয়ে একটু বাংলায় বলবেন। তোর কাছে বাংলা মনে বুঝতেছি না, আমিও রাজীবের কথা বুঝি না, সিরিয়াসলি অনেকেই বোঝে না। মানে আমার কাছে মনে হচ্ছিল অ্যালজেব্রার সূত্র। মানুষের মন পিং পং বল না। একটা মানুষ ওয়ান ইউনিট মানুষ, সে বস্তু না। তার নিজের মানুষের সাথে রাজীবের পার্থক্য কি বস? রাজীবের সাথে মানুষের পার্থক্য কি?
অথবা মানুষের সাথে রাজীবের পার্থক্য কি? আমি আপনাকে জটিল প্রশ্ন। সিম্পল একটা উদাহরণ দিই। খুবই জটিল। খুবই জটিল না? এরকম জটিল সমস্যা কেউ পড়েনি। একটা মানুষের সাথে একটা রাজীবের কি পার্থক্য? কি পার্থক্য? আপনার চোখের সাথে এক টুকরা পাথরের যে পার্থক্য, আপনার চোখ দিয়ে পানি পড়বে বস। হ্যাঁ, সেটাই আমি বলতে চাচ্ছি। পাথর দিয়ে পানি পড়বে। আপনি এই যে একটা নিয়ে যে চরম উত্তেজিত হয়ে গেলেন, কিন্তু ঠিক তার 3-4 মিনিট আগে রবি ভাইয়ের যে ইমোশন আমরা দেখলাম, কাঁদতেছিল, সেটাকে আপনি মুখে অদ্ভুত এক কান্না, মুখে হাসি, কিন্তু আওয়াজ বেরোচ্ছে হাসির বদলে না না, দেখতেই ওরকম। কানলে ঠোঁটটা ওরকম ভাবে হাসি হাসি ভাব আসে। না, অনেকের কান্না দেখতে খুবই বাজে লাগে। রবিবারটা তো হাসি হাসি কান্না, হাসি হাসি কান্না। এই কান্না দেখে কতদিন ফোন করতেছে রে ভাই, কিন্তু জানেন না। সে আয়শা এই 2-3 সপ্তাহ আগে, উস্তাদ ঐশীর বিয়ে ঠিক হয়ে গেছে। আর আমরা তো খুশি কেন? সে সমস্যা হয়েছিল, উস্তাদ ঐশীর বিয়ে ঠিক হয়ে গেছে বলে সে ঠাস করে বুকের ডান পাশে হাত দিয়ে বসলো। খুব ব্যথা উস্তাদ। এই যোগটা এই নিয়ে বস চতুর্থবার বলছেন। আমি বললাম হার্ট বাম পাশে থাকে, পঞ্চমবার বললেন। না, বলা উচিত আছে, কারণ আপনার একজন মানুষের সাথে একটা রাজীবের কি পার্থক্য? যেমনটা পার্থক্য 1 কেজি টমেটোর সাথে একজন মানুষের। রবি ভাই টমেটো কেনা যায়, মানুষ কেনা যায় না। হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই রবিকে, বোঝে না কেউ তো চিনল না, বোঝে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না এই রবিকে। ভাই আপনি কোন লেভেলের ভন্ড হইলে আপনার এখনো মানুষ চিনে নাই? রাইট, আসল রবিটা এই ব্যাপারে কি বলা আমি আছে? বুঝলাম না রবি ভাই। শেষমেশ রেহান তুইও শেষমেশ মাঝে মাঝে যদি রাজীব ভাই সাপোর্ট না দেই, আসিফ ইন্দাস রবি কোন ব্যক্তি আমি আপনাকে বলি। ও, পৃথিবীতে মানে মাঝে মাঝে সাপোর্ট দিতে হবে তাই দিচ্ছে। হ্যাঁ, মন থেকে কিন্তু আপনার মতো মঞ্জু ভাই সুবিধাবাদী এবং শাসকদের আরেকটাও হ্যাঁ শাসকদের ফ্রেন্ড লিস্ট মানেই মে লিস্ট মঞ্জু ভাইয়ের কাছে। ও, জাহিদ খুব মজা পাইছে। ইচ্ছা মতো আসিফ ইন্দাস রবি সেই ব্যক্তি পৃথিবীতে যে জিনিস কোনো মতেই রবি ভাই তো শুধু মুখে বলে, রবি ভাই তো শুধু মুখে বলে যে বুকে আসো, আর মঞ্জু ভাই ব্রেক নাই, জানেন? মানে এখন ব্রেক নিব আমরা একটা, চলেন একটা ব্রেক নিই। মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, আর আমি রবি ভাইয়ের মতন করে একদমই বলতে পারি না, তারপরে হেভি একটা ট্রাই মারলাম। কি বলেন রাজীব ভাই? আসিফ ইন্দাস রবি ওয়ান পিস মেড, এটা আর কখনোই আসবে না, কখনোই আসবে না। আসিফ ইন্দাস রবি কি জিনিস? একটি কথা বলতে চাই, দুটি কথা নয়। ভারতে একবার বলেন, এই পৃথিবীতে যত বড় এদেরকে বলা হয় কর্ন আর্টিস্ট, ওদেরকে কিন্তু চোর বলে না, ডাকাত বলে না, এদেরকে শিল্পের পর্যায়ে, প্রতারণাটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে জন্য ওদেরকে বলা হয় কর্ন আর্টিস্ট। একবার ভারতে একবার তাজমহল বিক্রি করে দেওয়া হয়েছিল। তাজমহল এক ব্রিটিশ দম্পতি আসছে, বলছে স্যার আমাদের সরকার খুবই গরিব, এত বড় তাজমহল আমরা মেইনটেইন করতে পারতেছি না, খুবই কম মূল্যে এটা আমরা বিক্রি করে দিব। এবং ব্রিটিশ একজন শিক্ষিত লোক তাকে ভজুং দিয়ে তাজমহল বিক্রি করে দিচ্ছে। ফ্রান্সে একবার আইফেল টাওয়ার বিক্রি করে দেওয়া হয়েছিল, এক লোক বালতির কোম্পানি দিচ্ছে, তখন এরকম প্লাস্টিকের বালতি আসেনি। আচ্ছা, বলছে ফ্রান্সের সরকার কাছে এই লোহার আবর্জনা একটা আবর্জনা জঞ্জাল হয়ে আছে, নিয়ে যান, একদম নিয়ে যান, পানির দরে লোহা নিয়ে যান, যা পাবেন পুরো পিওর লোহা। তাজমহলও বিক্রি করা সম্ভব, ওই যে আপনি একবার যেরকম আপনার প্রতিষ্ঠান বিক্রি, আইফেল টাওয়ারও বিক্রি করা সম্ভব অবশ্যই। কিন্তু পৃথিবীতে কি বিক্রি করা সম্ভব না? কিডনিও বিক্রি করা সম্ভব। কি বিক্রি করা সম্ভব না? যেই চুইংগাম আপনি চাবাইছেন। আসিফ ইন্দাস রবি মহান আর্টিস্ট, কর্ন আর্টিস্ট, তার পক্ষে টু বি অনেস্ট এটা আপনার ভুল ধারণা, চাবানো চুইংগামও বেচা যায়। আসিফ ইন্দাস রবি বলি বস, লস অ্যাঞ্জেলেসে একটা আছে, ওয়াল আছে,
সেই ওয়ালে চাবানো চুইংগাম কিনে নেওয়া হয় এবং ওরা চাবানো চুইংগামটা ওয়ালে লাগায়। এ পর্যন্ত মানে আপনার কয়েক হাজার টন চাবানো চুইংগাম চিবানো চুইংগাম ওইখানে লাগানো আছে এবং এটাকে একটা ওয়ার্ল্ডের আর্ট হিসেবে দেখায় এবং এরকম কয়েকটা কম্পাইলেশন আছে। সেটা হচ্ছে জার্মানির কোলনে একটা ব্রিজ আছে বস, ওই ব্রিজে সবাই তালা চাবি লাগায়। রাইট, ইন্ডিয়াতে এরকম একটা আছে। ধরেন আমি আর ঐশী ইয়েতে গেছি, জার্মানিতে বেড়াইতে গেছি, ঠিক আছে, ইন্ডিয়াতে ধরলাম জার্মানিতে বাজারে বোধহয়। বস কারে ধরবো, আপনারে না ঐশী? আপনার দুজনে একসাথে ধর। আচ্ছা ঠিক আছে, একজনকে ভাই হিসেবে আরেকজনকে ভাবি হিসেবে। অসাম ম্যান, অসাম। এর জায়গায় অন্য একটা কিছু বলতে গেছিলাম বাট বাদ দিলাম। গিয়ে যার পর কি হয়, তালার উপর লিখতে হয় ঐশী যোগ রবি, তারপর তালা চাবিটা ওইখানে তালাটা মারতে হয় ব্রিজে, মেরে চাবিটা পানিতে ফেলে দিতে হয়, আর কোনোদিনও খুলবে না ওই তালা, যাতে ওই তালার কোনোদিন না খোলে। এবং এই জোড়াটা জীবনের জন্য লেগে যাবে রবি আর ঐশীর মালা। ঐশীর মালা এবং কয়েক লক্ষ তালা ওইখানে ঝুলানো আছে। কিন্তু এই তালা একটা সুবিধা আছে বস, পরের বছর আমি নিয়ে গেলাম রুমুকে, ওইখানে লিখলাম রুমু যোগ রবি, তালা মেরে চাবি পানিতে ফেলে দিলাম, কারণ নিজ দিয়ে একটা নদী যাচ্ছে, ঠিক আছে, ওই নদীতে ফেলে দিলাম। তো এরকম হাজার হাজার তালা, এবং কিছু কিছু তালার অনেক সেলিব্রেশন হয়। যেমন এক দম্পতি ওই তালা লাগিয়েছিলেন 30 বছর আগে, 30 বছর পর তারা গিয়ে আবার তালার উপর লিখেছেন আমরা এখনো একসাথে আছি। ওই তালা খুঁজে পাইছে 30 বছর? হ্যাঁ, কারণ ওই তালা যখন তারা লাগায়, বাংলাদেশ না, ওই বাংলাদেশে ম্যানুয়াল ঢাকনা চুরি হয়, ছবি ওখানে তালা চুরি হয়। সিরিয়াসলি না, চুরির জন্য না, বরং ওইখানে বরং ঝামেলা কোনটা জানেন? ইন্টারফেয়ারিং। একটা যে আপনি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে, এত ভালো লেগেছিল যে বাংলাদেশে ফেসবুক বন্ধ থাকতে পারে কিন্তু ম্যানহোলে ঢাকনা থাকে খোলা। এক্স্যাক্টলি লিখেছেন বস। এইটা হচ্ছে আমরা নিরাপত্তার জন্য ফেসবুক বন্ধ করে দেই বস, কিন্তু ম্যানহোলে ঢাকনা খোলা থাকে, সেই খোলা ঢাকনায় হারিয়ে যায় অনেক শিশু। শাহজাহানপুরে হারিয়ে গেছিল জিহাদ নামে একটা ছেলে, রুবেল নামে আরেকজন হারিয়ে গেল, আরেকজন। তো খোলা এবং বন্ধ কোনটা কখন রাখতে হবে সেটার জন্য সবার আগে ভাবতে হবে যে আমি আমার সমাজকে কতখানি ভালোবাসি। একটা ছোট্ট উদাহরণ দেই, এটা হচ্ছে বস 1939 সালের ঘটনা। বস তখন আপনার বয়স কত? আমি এটা শুনছি। ও আচ্ছা। এবং ইউটিউবে এই ঘটনার ভিডিও দেখছি। না, আমি ভাবছিলাম যে দেখা ঘটনা। না না, দেখা ইউটিউবে দেখছি ভিডিও। লর্ড ক্লাইভের, হ্যাঁ নাম শুনছি, লর্ড ক্লাইভের, পাগল হয়ে গেছে, হ্যাঁ পিএস, তার নাম ছিল বট ক্লাইভ। সে ব্রিটেন থেকে যখন বাংলাদেশে ঢুকে বস, রংপুরের দিকে জাহাজ নষ্ট হয়ে যায়, রংপুরের নামার পর তার সাথে দেখা হয় রাজীবের দাদার। রাজীবের দাদাকে দেখে সে বলতেছে, মানে সেই লর্ড ক্লাইভের পিএস বট ক্লাইভ বলতেছে, তুমি একজন রংপুরের ছেলে, তুমি আমাকে বলো তুমি কি চাও ব্রিটিশদের কাছ থেকে? রাজীবের দাদা বলেছে, স্যার নাতি চাই। স্যার না, সে কিছু চাই নাই, আমরা ব্রিটিশ নাতি লেগে 3 ঘন্টা ধরে সে স্যার স্যার বলে গেছে। তারপর সে লর্ড ক্লাইভ মানিকগঞ্জের দিকে আসার সময় আমার দাদার সঙ্গে তার দেখা, একই কথা বলছে, তুমি ব্রিটিশদের কাছ থেকে কি চাও আমাকে বলো। আমার দাদা কি বলছে জানেন? কি বলছে? ফ্রিডম। সেই আসিফ রবি আজকে বুরুন্ডি গ্রাম থেকে ঘুরে আসছে। এটা রাজীব ভাই প্লিজ, রাজীব ভাই প্লিজ, এই নিয়ে আপনি কিছু বলবেন না, কারণ যার কাছে যেটা নাই সে সেটা চাবেই। সেটাই, আপনার দাদা ফ্রি ছিল, এই জন্য সে ফ্রিডম চায় নাই। এখন ওনার দাদা ফ্রিডম অনেক কিছুর হয়। ফ্রিডম ছিল মানে উনি ব্রিটিশ শাসন, ফ্রিডম অনেক ফ্রিডম মনে করছেন, রাইট? ফ্রিডম অনেক কিছুর হয়। রবিবার দাদা ব্রিটিশ শাসনকে ফ্রিডম মনে করেনি। আমি চাইলেও আমি অনেক চেষ্টা করছি বস, আমি একদম সিনসিয়ারলি একটা সত্যি কথা বলি, আমি অনেক চেষ্টা করছি রাজীবের মতো খারাপ হতে, কিন্তু দেখি বস না না ওইভাবে বললেন না, বলেন রাজীবের মতো হতে, রাজীবের মতো ভালো হতে। এত সহজ না বস ব্যাপারটা, কিন্তু এত সহজ না বস। ফ্রিডম অনেক কিছুর হয়, কথা বলার ফ্রিডম, অবশ্যই বাক স্বাধীনতা, বাক স্বাধীনতার ফ্রিডম হয়, ফ্রিডম মোটরসাইকেল হয়, বাইক স্বাধীনতা, বাইক স্বাধীনতা আরো আছে। রাজীব ভাই তার দাদা ফ্রিডম চাইছে, কিন্তু কিসের ফ্রিডম সেটা কিন্তু বলে না। দুল দেখা যাচ্ছে, কারণ কি? আর অনেক কিছু দেখা যাবে, কেবল তো শুরু। না না না, ওইটা জাহিদুল। তার দাদা ফ্রিডম চাইছিল এলাকার নিপীড়িত শ্রমজীবী কৃষক মানুষের উপর অত্যাচার করার ফ্রিডম, কারণ তখন আসিফ রবিতে ইতিহাস বলে, অর্ধেক ইতিহাস বলে। এই ইতিহাসের আগে তালার ইতিহাসটা বলি, সে তালার গল্পটা বললো, পুরা গল্পটা বললো না, অর্ধেক বলে, সবসময় বলে যা বলে অর্ধেক বলে। লাগাইছিল তালা, ওইখানে অনেকজন একাধিক তালাও লাগায়। কেউ হয়তো আগের বছরে ঐশীর সঙ্গে তার প্রেম ছিল, ঐশী এবং রবি লিখে লাগিয়েছিল, প্রেম তো নাও টিকতে পারে। পরের বছর সে হয়তো রুমু যোগ রবি লিখে আরেকটা তালা লাগাইছে।
এক একজন মানুষ একাধিক তালা লাগাইতে পারে, একাধিক বছরে গিয়ে একাধিক তালা লাগিয়ে আসছে। নাসিব এন্দাস রবি এক বছরে গিয়ে একই সঙ্গে 5টা তালা লাগায় আসছে পাশাপাশি। ওকে, কোনো সমস্যা নেই। সেটাও তো আপনার তার দাদার বিস্তারিত আমি বর্ণনা দিব না। সে শুধু আজকে একটা কথা বলতেছিল, ছবি দেখাচ্ছিল তো, জাহিদ ছিল, তার বিশাল জমিদারির ছবি দেখাচ্ছিল। ছোট্ট একটা কথা বললো, ওস্তাদ আপনার ঢাকা থেকে রংপুর যেতে বাস সার্ভিস লাগে, এই যে আমার দাদার বাড়ির গেট, আর ওই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, না ওস্তাদ দেখা যাচ্ছে না, দেখবেন কিভাবে, এইখান থেকে গেট থেকে বিল্ডিং যেখানে যত দূর ওইখানেই আলাদা একটা বাস সার্ভিস আছে। আমি বলি বস, আমি প্রতি শুক্রবার মানিকগঞ্জে যাই। প্রতি শুক্রবার কেন যাই? সেটা হচ্ছে মানিকগঞ্জে অনেক নদী আছে, পুকুর আছে। আমি সারাদিন বসে বসে সেসব পুকুর এবং নদীতে আমি খাবার দিই। কারণ শীতের মধ্যে শীতার্ত মাছেরা, আমি জানি না পানির নিচে তারা কি খায়। খাবারের পাশাপাশি মাছদেরকে একটু কম্বলও দিয়েন, একটা দুটো কম্বল যদি দিতেন, আমি তাদেরকে মাছকে আমি খাওয়া। আবার বলছি এটা নিয়ে আপনি স্ট্যাটাসে যান যাতে মায়েরা বুঝে যায় কত দয়াশীল মানুষ। আচ্ছা, এই মানে এটা আপনাকে পচানোর জন্য না, তালা চাবি আর আইফেল টাওয়ার সম্পর্কে আমি দুইটা ছোট্ট কথা বলতে চাই। কিভাবে ইতিহাস তৈরি হয় বা আমরা কিভাবে মিথ তৈরি করি, জি ঘটনা কাহিনী করতে শুরু হয়। সেটা হচ্ছে যে আমি যে কোলন শহরের কথা বললাম জার্মানির, ওইখানে কাহিনীটা কিভাবে শুরু হয়েছিল? কাহিনীটা শুরু হয়েছিল এইভাবে যে একটা জুটি, তারা কোনোভাবেই, ধরেন আমি আর ঐশী, আমি ম্যারিড, ঐশী আনম্যারিড। ঐশী চাইলেও আমাকে বিয়ে করতে পারবে না। কেন বিয়ে করতে পারবে না? কারণ জার্মানিতে 2 বিয়ে চলে না, বাংলাদেশে 2 বিয়ে চলে না। ও আচ্ছা। এই কারণে সে আমাকে বিয়ে করতে পারবে না। কারণ হচ্ছে ঐশীর বাবা সে প্রেসের ব্যবসা করে। সো তাতে কি হয়েছে বস? আপনারা ছাপাই দিবে না? ঐশীর বাবা যেহেতু প্রেসের ব্যবসা করে, উনি একজন ব্যবসায়ী মানুষ। উনি সবসময় আসল এবং নকল, মানে উনি আসল আর নকল চেনে। মানে প্রেসের ব্যবসা যারা করে তাদের ধারণা কি, যে জিনিস একবার ছাপা হয়ে গেছে ওইটা আর দ্বিতীয়বার ছাপা যায় না, দরকার নতুন করে ছাপতে হবে। তো ঐশীর বাবার কথা হচ্ছে একটা বিবাহিত পুরুষ হচ্ছে একটা ছাপানো কাগজ বা ছাপানো বই, ওইটা দ্বিতীয়বার ছাপা যাবে না। জাস্ট এই পয়েন্টে সে ঐশী কাটকাই দিচ্ছে। কিন্তু আমি কেন ঐশীকে বিয়ে করতে পারবো না বস? বলেন। আপনার তো প্রেস নাই, আমার তো প্রেস নাই, কেন আমি তারপরে ঐশীকে বিয়ে করতে পারবো না? না, রবিবার প্রেস নাই এটা ভুল কথা। প্রেস আছে, প্রেসের অনেকগুলো মিনি আছে। কারণ বড় প্রেম কেবল কাছে টানে না, গাছেও ফেলে। আসল কথা বলেন, আপনার বই নাই কিন্তু বউ আছে, ঠিক আছে? ঐশীকে বিয়ে করলে প্রেমটা অমর থাকবে না। আচ্ছা যাক, যে কারণে এরকম রবি আর ঐশী তারা চিন্তা করলে তাদের বিয়ে করার উপায় নাই, তাদের আর কিছু করার উপায় নাই, তারা কি করবে? তালা লাগাইবো। তখন তারা ওই কোলন ব্রিজে একটা তালা লাগাইছিল, সিরিয়াসলি। এন্ড দেন তারা একসাথে সুইসাইড করছিল ওই নদীতে ঝাঁপ দিয়ে। রবি আর ঐশী? হ্যাঁ, মানে রবি এবং ঐশী। ওই দুই ছেলে মেয়ের নাম আমি জানি না, বাট খুব সম্ভবত জার্মান ভাষায় তাকে রবি বলা হয়তো ছেলেটাকে, মেয়েটাকে ঐশী বলেই ডাকা হইতো। রোবাইন আর ওই সাই বা ওই হার্ক, মানে হামবুর্গের সাথে ওই বুক। রেহান, আপনি চাইনিজ নাম বলতেছেন। আর আইফেল টাওয়ারের ইতিহাসটা শুনলে সবাই হাইসা দেবো। সেটা হচ্ছে ফ্রান্সে আমেরিকানরা একবার বাণিজ্য মেলার আয়োজন করলো, আমাদের ঢাকায় বাণিজ্য মেলা চলতেছে না, হয়তো আমেরিকানরা বাণিজ্য মেলার আয়োজন করলো। দেশের স্টলে বাংলাদেশি জিনিস পাওয়া যায়। বাণিজ্য মেলার আজকে আমি টের পাইছি, কাহাকে বলে না বাণিজ্য মেলার টার্গেট 3.5 ঘন্টা লাগছে আমার বাসা থেকে। এটাই তো সিএনজি ওয়ালার বাণিজ্য। এক্স্যাক্টলি। বাণিজ্য মেলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? বাণিজ্য করা না, যে জিনিসটা বাজারে চলে না সেই জিনিসটাকে সুপারহিট করে চালানো। হ্যাঁ, বাণিজ্য মেলায় গেলে এমন উদ্ভট জিনিস পাবেন, এক্সপায়ারি ডেট বাদ। হ্যাঁ, যেমন ধরেন যে এই ওষুধ খাইলে আপনার কিডনি 2টা জ্বালায় যাবে, এই টাইপের, এবং মানুষজন লাইন দিয়ে কিনতেছে ওগুলি। মানে যেমন আমেরিকানদের একটা ঝামেলা হয়েছিল, তাদের দেশে প্রচুর লোহা জমে গেছিল, এখন তারা লোহা বিক্রি করবে। আচ্ছা। এবং লোহা বিক্রি করার জন্য তারা লোহার প্রচারণা চাচ্ছিল, যে লোহা দিয়ে সবকিছু করা যায়, জাহাজ বানানো যায় লোহা দিয়ে, এমনকি চাইলে লোহা দিয়ে প্লেনও বানানো যাবে, লোহা দিয়ে হাতুড়ি অমুক তমুক হ্যান ত্যান কাস্তে ছুরি সবই তৈরি করা যাবে। মানে লোহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধাতু, এবং এটা হচ্ছে সোনার চাইতেও মূল্যবান। লোহার শক্তি বোঝানোর জন্য লৌহ দেন নাই তারা একটা, ওটা কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে বানানো হয়েছে। যখন বাণিজ্য মেলা হচ্ছিল তখন তারা একটা টাওয়ার বানায়, সেটা হচ্ছে আইফেল টাওয়ার। যে লোহা কি পরিমাণ শক্তিশালী, একটা টাওয়ারটা বানায়। এবং মজা হচ্ছে এই টাওয়ার বানানোর দায়িত্ব দেওয়া হয় হচ্ছে ফরাসিদের, তারা ডিজাইন করে। গুস্তাভ আইফেল নামে একজন, সে টাওয়ারটা ডিজাইনের দায়িত্ব পায়, এবং সে এত চমৎকার একটা টাওয়ার। আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি ওই আইফেল টাওয়ারে 2 বার যেতে পারছি আমার জীবনে। 2 বার, একবার না 2 বার গেছি।
মানে উঠছেন তো উপরে না? হ্যাঁ উপরে উঠছে, একদম পুরো টপ পর্যন্ত যেতে দেয়। এবং টপের সেই কাহিনীটা বলতেছি, টপ পর্যন্ত কেন যেতে যায় এবং সে টপে একটা মজা, কলোনের 3-4টা তালা খুলে নিয়ে আসতে পারছে, কিন্তু আইফেল টাওয়ারের 1-2টা বার চেষ্টা করে আনতে পারছে। ছবি কই বস? ছবি আপনি তো সবকিছু ফেসবুকে আপডেট দেন। না আমি সব কয়টা ছবি হাইড করছি। কেন ভাই? আচ্ছা আমি তোকে বলতেছি কাহিনীটা কি। আইফেল টাওয়ারের একটা বার খুঁজে পাওয়া যাচ্ছে না। বস তাজমহল কিন্তু বাংলাদেশে একটা আছে, আপনি কি বাংলাদেশের আইফেল টাওয়ারে গেছেন? না না না, ইয়েতে প্যারিসের আইফেল টাওয়ারে গেছি। তোকে আমি বলছি কাহিনী। রবি ভাইকে কি মনে করো রেহান? রবি ভাই তাই আর কি মনে করো? আপনার মতো নাকি আমি যে অন্য কিছু মনে করব? না অন্য কিছু তো মনে করতে পারি নাই। রবি ভাই মনে করতে। মঞ্জু ভাই, একজন শিল্পীকে বলিষ্ঠ হতে হয়। শিল্পীকে বলিষ্ঠ হতে এই বারবার কুজা কি কিছু বস বসে যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলিষ্ঠ, আবার এই যে আবার জার্মান ভাষায় কথা বলা, জার্মান ভাষায় কথা বলা শুরু করলেন না, পুরো ব্যাপারটা খিচড়ে গেল, মানে খিচ লাগায় না সত্যি। কুজা হইতে হইতে কোল বালিশে যাইতেছেন। দি হাঞ্চব্যাক অফ মঞ্জু। ওকে, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ওই বাণিজ্য মেলায় কেউ কেউ লোহাকে বিক্রি করতে চাইছে, আমেরিকানরা লোহাকে বিক্রি করতে চাইছে, ওরা লোহারই বানাইছে, টাওয়ার বানাইছে এবং গুস্তাভ আইফেল ডিজাইন করছে। কেউ প্লাস্টিককে বানাইতে এসে, কেউ ইস্পাতকে বানাইতে এসে, এরকম হয়েছে। কিন্তু একমাত্র শুধু ফরাসিদের কারণে এই ডিজাইনটা এত সুন্দর হয়েছিল যে বাণিজ্য মেলা শেষ হওয়ার পর প্যারিসের লোকজন বললো যে এই টাওয়ার ভাঙা যাবে না, এত সুন্দর একটা টাওয়ার, এই টাওয়ার ভাঙা যাবে না। পুরো বাণিজ্য মেলা আজ থেকে কয়েকশো বছর আগে হয়েছে, এখনো টাওয়ারটা রয়ে গেছে। মজার ব্যাপার বলি, এই আইফেল টাওয়ার নিয়ে যেহেতু আমি গেছি, আমি দুইটা মজার ব্যাপার বলি। একটা হচ্ছে আমি এই আইফেল টাওয়ারের, আমি যখন প্রথমবার যাই, আমি আইফেল টাওয়ারের উপরে চড়বো, লিফট দিয়ে উপরে চলে যায়, আইফেল টাওয়ার একদম মাথায় যাওয়া যায়। চড়ার জন্য আমি লাইনে দাঁড়াইছি, আমি সকালে গিয়ে লাইনে দাঁড়াইছি, বস সন্ধ্যা পর্যন্ত আমি লাইনেই, শুধুই লাইন পারি নাই। সেকেন্ড টাইম গেছিলাম হচ্ছে যখন মোটামুটি আইফেল টাওয়ার অর্ধেক বরফে ঢেকে গেছে, এত ঠান্ডা, জনমানুষ নাই, এরকম একটা সিচুয়েশন। তারপর আমাকে 4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে হয়েছে এবং আমি আল্লাহর রহমতে উপরে যেতে পারছি। প্রথমবার পারেনি না, পারিনি। প্রথমবার রবি স্ট্যাটাস দিছিল আই ফেল, মানে আমি ফেল করছি আইফেল টাওয়ারের ব্যাপারে, আই ফেল। ওকে, দ্বিতীয়বার আমি উঠছি এবং উঠার পর একটা চমৎকার জিনিস আবিষ্কার করছি। আমি যখন টপে গেলাম, টপে যাওয়ার পর আমি ঘুরতেছি, হঠাৎ করে দেখি বাংলাদেশের পতাকা। সিরিয়াসলি? ওয়াও! কোথায়? আইফেল টাওয়ার একদম শীর্ষে বাংলাদেশের পতাকা দেয়া আছে এবং আইফেল টাওয়ার থেকে ঢাকার দূরত্ব কত ওটা লেখা আছে। পৃথিবীর সমস্ত দেশের নাম, রাজধানী এবং ওই আইফেল টাওয়ার থেকে সেই রাজধানীর দূরত্ব কত, মানে ওই যে মানে অনেকটা 0 পয়েন্টের মতো একদম অবিকল লেখা আছে। আচ্ছা, আইফেল টাওয়ারের উপরে সবচেয়ে বেশি হাই সিকিউরিটি কেন? কারণ আইফেল টাওয়ারের উপরে ওঠার পর প্রচুর মানুষের মাথা খারাপ হয়ে যায়, কারণ আসলে ওইখান থেকে পুরো প্যারিস শহরটাকে যখন আপনি রাজীব দেখবেন বা আইফেল টাওয়ারের শীর্ষে গেছেন, তখন এক ধরনের কেমন যেন একটা এমন একটা পিনিক হয়, মানে বাংলা ভাষায় বলতে গেলে প্রচুর মানুষ লাভ দেয় আইফেল টাওয়ার থেকে প্রতি বছর, প্রচুর মানুষ লাভ দেয় আইফেল টাওয়ার থেকে। বস এই ব্যাপারটা কিন্তু সমুদ্রে গেলেও হয়, কোনো কারণ ছাড়াই ভয় লাগতে থাকলেও মনে হয় আরো আমি গভীরে যাই টানে। এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে মানুষ সব সময় একটা ব্ল্যাঙ্ক জায়গায় ঝাঁপ দিতে চায়, মানুষ সব সময় রিস্ক নিতে চায় এবং মানে সে 1 সেকেন্ডের জন্য হইলেও চায়। 1 সেকেন্ডের জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে কি আছে জীবনে, আমি রুমুকে কিডন্যাপ করে নিয়ে আসি। 1 সেকেন্ডের জন্য হইলেও পলার মনে হয় কি আছে জীবনে, আমি এখনই এবিসিতে চলে যাই, গিয়ে রবির কলার ধরে একটা চট্টনা মারি। 1 সেকেন্ডের জন্য হলেও ঐশীর মনে হয় কি আছে জীবনে, আমি রবিকে একটা কল দিই। আর বড় কিছু আশা করছিলাম আমরা। বস আপনি আপনার বড় কিছু মানে কি এক্সপেকটেশন কম ছোট করতে হবে, ছোট করতে হবে না তারপর আচ্ছা এখন কল আছে, আপনার ক্ষেত্রে এক্সপেকটেশন ছোট না বস, বড় এক্সপেকটেশনটা একটু ভদ্র করতে হবে। আচ্ছা, সো আইফেল টাওয়ারে প্রচুর মানুষ ঝাঁপ দেয় এবং আইফেল টাওয়ারের কারণে প্যারিসে প্রতি বছর মানে বছরের প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ গিজগিজ করে, সারা বিশ্ব থেকে কোটি কোটি মানুষ এখানে যায় আইফেল টাওয়ার দেখতে এবং এই জন্য প্যারিসের লোকেরা মহাবিরক্ত এবং তারা বলছে এ পর্যন্ত 52 বার প্যারিসের নাগরিকরা একজোট হয়ে মেয়রের কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছে আইফেল টাওয়ার যাতে ভেঙে ফেলা হয়। প্যারিসের লোকেরা একটু উল্টাপাল্টা, ওরা 52 বার তারা অ্যাপ্লিকেশন করছে আইফেল টাওয়ার ভেঙে ফেলো, কারণ এই আইফেল টাওয়ারের কারণে হাজার হাজার মানুষ আসতেছে, রাস্তায় ভিড়ে চলা যাচ্ছে না, অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত সুন্দর একটা জায়গা এবং তারা আইফেল টাওয়ারকে ঘৃণা করে। এবং যারা আইফেল টাওয়ারকে ঘৃণা করে, কারণ প্যারিসে আপনি যে বাসায় থাকেন না কেন, যে হোটেলেই থাকেন না কেন, জানলা খুলে আইফেল টাওয়ার দেখবেন। এবং প্যারিসের প্রত্যেকটা লোক বলে মানে ঘুম থেকে উঠেই আমরা সূর্যের বদলে আইফেল টাওয়ার দেখি, এটা একটা অসহ্য ব্যাপার। তাদের জন্য একটা রেস্টুরেন্ট করা হয়েছে যেখান থেকে আইফেল টাওয়ার দেখা যায় না এবং সেই রেস্টুরেন্টের বিল সবচেয়ে হাই,
এখন বলেন তো সেই রেস্টুরেন্টটা কোথায়? প্যারিসে। প্যারিসে তো অবশ্য। কোথায় প্যারিসে? কোন জায়গায়? আইফেল টাওয়ারের নিচেই। আইফেল টাওয়ারের উপরেই, যেখান থেকে আইফেল টাওয়ার দেখা যাবে না। ইউ আর ভেরি রাইট লোবান। এখানে একটা রেস্টুরেন্ট খোলা আছে। লোবান ভাইয়ের আইকিউ সব সময় অলওয়েজ। লোবানের দুইটা জিনিস আইকিউ বড়। মানে লোবানের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোয়ালিটি, এটা ওনার অনেক বেশি। লোবানের অলওয়েজ আমি দেখছি বস দুইটা জিনিস বড়, একটা হচ্ছে আইকিউ আর একটা হচ্ছে যাই হোক। লোবান ভাই খুশি, হেভি একটা হাসি দিছে। ঠিক আছে না? আর ওই যে বস কোলনের তালা চাবি নিয়ে বস সিরিয়াসলি ওই জায়গাটা আপনার ঘুরে দেখা উচিত। আমি বলি একটা ক্লিনিং অ্যাক্টিভিটি চলে প্রতি বছর কোলনের ওই নদীর ওই জায়গাটায়, কারণ হাজার হাজার মানুষ প্রতিদিন চাবি ফালাচ্ছে নদীর ভেতর, নদীর তলদেশ চাবিতে, হ্যাঁ চাবিতেও পরিপূর্ণ। অ্যাপ্রক্সিমেট কত তালা আছে বস এখানে? আমার ধারণা 1 কোটির উপরে। আমি তোকে একটা ছবি দেখাবো। ওটা আবার চেঞ্জ করে, ওইটারে কিন্তু ওরা উঠায়। আমি এটা ডিসকভারি, ওরা মনে হয় উঠায়, কারণ হচ্ছে ধর একটা তালা আর তার মধ্যে আমি 1 ইঞ্চি ব্যবধান রেখে করছে। তোরা যেটা করে ওরা মাঝে মাঝে একদম খুব ক্লোজ করে দেয় বা তালাগুলাকে, কারণ এবং কোলনের মেয়র তারা চিন্তা করতেছে যে এই তালার ভারে ব্রিজটা ভেঙে না পড়ে, বাট এটাকে বলা হয় লাভ ব্রিজ, প্রেমের ব্রিজ, এবং এটার পর অনেকগুলো ডকুমেন্টারি আছে, পারলে দেখে নিস। এবং এই জায়গাটা আসলে তালা লাগানোর সময় এখন নিষিদ্ধ ঘোষণা করছে। আমি গত বছরও লাগাই আসছি এবং সুপার। গত বছর কার নামে লাগাইছেন? গত বছর লাগাইছি বস, সিরিয়াসলি বলি, আমি আর শিমু লাগাইছিলাম। ইয়া সাইজের একটা তালা, বিশাল একটা তালা লাগাই দিয়েছি, গত বছর লাগাই দিয়েছিলাম। যাই হোক আমরা চলে যাই। ও আরেকটা কি নিয়ে যেন জ্ঞান দিচ্ছিলেন? তাজমহল। আচ্ছা তাজমহল হচ্ছে আমি ঠিক করছি আমার লাইফে আমি কোনোদিন তাজমহলে যাবো না। কেন বস? আপনি এত রোমান্টিক একটা মানুষ, আপনার লাইফের রুম ঐশীর কোনো অভাব নেই, তাহলে কেন আমি তাজমহলে যাবো? কারণ আমাদের একজন প্রতিদ্বন্দ্বী আরেকজন প্রতিদ্বন্দ্বী, যদিও এটা অষ্টম বউয়ের জন্য বানানো হয়েছিল মনে হয়। এক্স্যাক্টলি। আমরা সবাই কি বলি, তাজমহল হচ্ছে প্রেমের প্রতীক। তাজমহল কোনোদিন প্রেমের প্রতীক না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা, অনেকে মাইন্ড করতে পারে না। কথা সত্য বস, ঠিক আছে। মমতাজ ছিল শাহজাহানের 8ম, 9ম অথবা 10ম বউ, 1 নম্বর কথা। 10ম প্রেম। 2 নম্বর কথা হচ্ছে মমতাজের জন্য সে কেবল বানায়নি, এটা হচ্ছে সে আছে না ওই যে রাজীব যেমন শো অফ করা, এই যে শো অফের একটা বিষয় আছে। আমি এই শোতে কিভাবে আসি, আমি মিরপুরে থাকি, আমি কারণবাজার কিভাবে আসি, আমি প্রথমে একটা রিক্সা নিয়ে মেইন রোডে আসি, তারপর একটা বাস নিয়ে ফার্ম গেটে আসি, তারপর বাকিটা পথ আমি হেঁটে হেঁটে ফার্ম গেট থেকে কারণবাজার আসি। এটা খুবই কাছে, এটা না না খুবই কাছে না, না না মঞ্জু কেন বলতেছি জানো, এখান থেকে মিরপুর বেশি দূর? তুমি তো আমার বাসায় যাও প্রতিদিন, নাকি রাজীবের বাসা বেশি দূর? মিরপুর বেশি দূর, ঠিক আছে। রাজীব বাসা আরো বেশি দূর। রাজীব শোর 1 ঘন্টা আগে জাহিদকে ফোন দেয়, এই বলে একটা শব্দ বলে, এই জাহিদ কি ড্যাশ ড্যাশ করেন, এই ড্যাশ ড্যাশের শো আমি করবো না। আপনি কি জানেন যে ফেসবুকে আমাকে ৭৮,০০০ লোক ফলো করে? আপনি যে আমাকে ড্যাশ ড্যাশ ভাবেন, আমি কি সেই ড্যাশ ড্যাশ? কোনোভাবেই না। আমি যে ড্যাশ ড্যাশ না, এটা কি আপনি বোঝেন? আপনার মতো ড্যাশ ড্যাশ রে আমি ড্যাশ ড্যাশ, আপনার মতো ড্যাশ ড্যাশকে আমি ড্যাশ ড্যাশ। আচ্ছা ড্যাশ ভাই, সরি রবি ভাই, হ্যাঁ এই ড্যাশ বলতে কি বুঝাইতেছেন বস? এখানে অনেক কিছু ইচ্ছা মতো বসায় নাও। এটা একটা ফ্যামিলি শো, আমরা বলতে পারি না। মানে সমস্যা কি, রাজীবকে চেনাতে হলে একটা অ্যাডাল্ট শোর আয়োজন করতে হবে। আচ্ছা, একটা পারিবারিক শোতে রাজীবকে চেনা যাবে না, কারণ রাজীব একটা অপারিবারিক। বস আমার ধারণা আপনাদের যেহেতু চিনা গেছে, রাজীব ভাই অপারিবারিক যে সিরিয়াসলি একটা অপারিবারিক মানুষ। তারপর জাহিদ তো পুরা ফাপড়ে, জাহিদ বলে কি করবো, গাড়ি পাঠাও। তখন জাহিদ বলে, রাজীব ভাই কিন্তু ইয়ে হয়েছে কি, গাড়ি তো গেছে হচ্ছে আপনার ইয়েতে রেহানকে নামাতে যাত্রাবাড়ি, আরেকটা গাড়ি তো রবি ভাই সারাদিনের জন্য বুকিং করে রাখছে। ঠিক আছে, রবি ভাইকে তো আপনি জানেন শো এর দিন পুরা দিন তার মুড আনার জন্য সারাদিন গাড়ি দিয়ে রাখতে হয়। সেই গাড়িতে করে রবি ভাই যাত্রাবাড়ি যায়, মগবাজার যায়, মহাখালী যায়। কি করব রাজীব ভাই, আপনি আমি তো কষ্ট করে শো করি, বুঝেন তো। রবি ভাইকে এই সারাদিন গাড়িটা এফোর্ড না করলে আমাদের শো টিকবে। রাজীব ভাই আপনি কখনো এই কথা যখন জাহিদ বলে, কখনো রাজীব ভাই আপনি জাহিদ ভাই এর সাথে রবি ভাইয়ের কোনো কনভারসেশন শুনছেন শো এর আগে ফোনে? না। কেমনে শুনবেন? রবি ভাই জীবনে ফোন ধরে পার্টে ভাই। অন্য জাহিদ যখন এই কথা বলে তখন রাজীব বলে, আমি এইসব কি ড্যাশ ড্যাশের কথা কাও, আমি কি ড্যাশ ড্যাশ, আমি কি ড্যাশ থেকে ড্যাশে গেছি
মানে আমি কি ভাইসা আইছি অমুক জায়গা থেকে, হ্যাঁ তুমি আমাকে গাড়ি পাঠাও। মানে জাহিদ আবার ফোন রাখার পরে তখন জাহিদ দেশের কথা আমারে শুনাইতেছে এইসব কয়। তখন জাহিদ কোথায় ফোন দেয় জানেন বস? কোথায়? নো ড্যানিয়েল কে না, তাইলে ওহাব ভাই কেউ না, তাইলে টুটুল কেউ না, বলেন কি? ও ফোন দেয় পিজি হাসপাতাল। চাইছে আপনাদের ও পজিটিভ রক্ত দরকার, আমি এক ভাগ বেচবো, মইছে রে। কারণ এই পজিটিভ রক্তের দাম হচ্ছে 1500 টাকা। ওইটা দিয়ে সে একটা গাড়ি ভাড়া করে না, কিন্তু ওর মেজাজ আমি দেখছি। প্লিজ প্লিজ তারপর রাজীবকে আনে প্লিজ গাড়ি আমরা পাঠান। একটা গাড়িতে আমি আসি, রেহান আসি, মঞ্জু ভাই আসে, লোমান ভাই আসে। লোমান ভাইয়ের বাসা ঢাকা শহরের একদিকে, আমাদের বাসা আরেক দিকে। আমাদের জন্য বলতেছেন, জাহিদের জন্য, আপনার খুব কাছের ছোট ভাই, যাকে প্রত্যেক সপ্তাহে 2 বার করে, একটা মানুষ 2 মাসে 1 বার ব্লাড দিতে হয়। জাহিদ 2 মাসে 8 বার ব্লাড দেয়। আরে বেচারা, শুধু জাহিদের দিকে তাকায়। এইজন্যই আচ্ছা, ধীরে ধীরে রবি ফসা ভাই, হয়ে যেতেছে ভাই। না না, আপনার রাজীব ভাই, একেবারে বাদ না, আমি জানি একেবারে বাদ দিলে তার মুড আসবে না। রাজীব ভাই, জাহিদ 4 বার পর্যন্ত ব্লাড দিতে রাজি আছে। রাজীব ভাই 2 মাসে 4 বার ব্লাড রাজীব ভাই আপনার প্রেমে পাগল হয়ে যেতেছে, মঞ্জু ভাই ডাকতেছে, একটু সাড়া দেন। আপনি দয়া করে অন্য কোনো একটা উদাহরণ দেন। কেবল রবি ভাই বলছে ব্লাডের কথা, আপনি সাথে সাথে এক্স্যাক্টলি এটা কোনোভাবেই বাংলায় এটা খুবই ন্যাচারাল। আসলে ব্যাপারটা হয় কি, বাংলা যে একটা যখন আমরা যে লেভেলে থাকি ওই লেভেলে আমাদেরকে নামতে হয়। আমি কি তো বলেন রাজীব ভাই? অন্য কিছু আমি তো রবি ভাইয়ের কথা ধরতেছি, ধরে নিলেন। আমি তো রবি ভাইয়ের কথা ধরি, আর আপনি ধরেন ধামা। বাংলায় বলা হয় ধামা ধরা, কথাই ধরতেছি বস, ধামা তো আর ধরতেছি শুনেন, না। আসল কাহিনী মঞ্জু ভাই জানে রবি ভাই খেপলে ব্যান্ড দিলে বলা লাগবে না এখানে, বুঝছেন? এখন যত পারে সেইটাই। পাম সব সেইটাই। রবি ভাই, হ্যাঁ, টেকা যাবে না। যত পারে পাম সব রবি ভাই। আমি বলি রবি ভাই বলতে থাকুক। আমরা যখন শোটা শুরু করতাম, প্রথম দিকে তো 8টা-9টার দিকে চলে আসতাম। রবি বলে, এত আগে আসেন কেন? তাড়াতাড়ি আসলে দাম থাকে না, দেরি করে আসবে। করতে করতে পিছাইতে আমরা 9টা থেকে 10টা, 10টা থেকে 10:30, 10:30 থেকে 11টা। আজকেও শো মেন্টোস বাতি জ্বালার পর একটা গান বাজাইতেছে আমাদের। বকুল ফুলের গান। গত আসিফ ইন্দাস ছবি তখনও বলছে, গত মঙ্গলবারও আপনারা দেরি করে আসছেন। আজকেও আমি আর রেহান আজকেও শুরু করছি। শো শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই আজকে বলছে এত আগে কেন যা, এত আগে কেন, দাম থাকে না, দাম থাকে না। এই হচ্ছে আসিফ ইন্দাস ছবি। এটা আমি আপনার সাথে এগ্রি করি। একটা সিরিয়াস মিউজিক দেন, সাবাস মঞ্জু ভাই, সাবাস। একটা সিরিয়াস মিউজিক দেন। রবি ভাই সিরিয়াস কি জানি কইবো। খুব সিরিয়াস, খুব সিরিয়াস। আমার কিছু বলার নাই। আমি একটা কথা বলি, আমি পৃথিবীতে 2 ধরনের মানুষ আচ্ছা দেখছি। রবি ভাই, আমি আপনার কাছে একটা কোশ্চেন করতে চাই। রেহান যে একটা অভিযোগ করলো একটু আগে, যে আপনার সাথে মানে আপনার পক্ষে কথা না বললে ব্যান্ডি এই জায়গায় থাকবে না। ব্যান্ডি কি এই লেভেলের কিছু যে কারো কথায় ব্যান্ডি চলে? মঞ্জু, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ তোমাকে দেই। একটা ছোট্ট মঞ্জু ভাই দুঃখ পাবেন না, ব্যান্ডি তো ব্যান্ডি, এবিসির চেয়ার টেবিল ব্যান্ডি হচ্ছে এবিসির ক্যান্ডি। ব্যান্ডি না থাকলে তো ক্যান্ডির মিষ্টি থাকবে এখন না। এত মিষ্টি মিষ্টি না, কথা না, বলো না। না না, এগুলো আপনি আচ্ছা, রবি ভাইয়ের কথা। ব্যান্ডি এই সিচুয়েশনে কেন? আগে রাজীব উত্তর দেন। রাজীব বস বলেন। না, বলবো না। ওই যে ওই ভাষায় কিছু বলেন না ভাই। ড্যাশ ড্যাশ ভাষাই না না, বলেন না, আপনি বলেন। আপনি না না, রেহানের কিছু বলার আছে ব্যান্ডির ব্যাপারে? ব্যান্ডির ব্যাপারে আমার বলার আছে যে মঞ্জু ভাই অনেক ভালো গান গায়, মঞ্জু ভাই অনেক ভালো একজন গিটারিস্ট, লোমান ভাই তো জোস বাজায়, কোনো কথাই নাই এর উপরে। আর মেন্টোজে বাজানোর পরে ওনাদের যেই মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ সবই অসাধারণ। শুধু একটা কথা বলি, 80%, 90%, ভাই আপনার তো সিরিয়াল নাই, 95%, আপনার তো বন্ধ, আপনার তো আগে ফ্লোর দেওয়া হয়। 95% আপনি ধামা ধরেন। মাঝখানে 5% রবি ভাই যে অনার্য কথাগুলা বলে, ওইগুলা একটু ধরেন। এইটুকু রিকোয়েস্ট। ব্যান্ডির তো কোনো প্রবলেম নাই, কিন্তু ব্যান্ডি কেন আনফেয়ার? না, ব্যান্ডি 95% দেখেন, কথা বলতে বলতে সিনেমার নাম বের হয়েছে, স্বামী কেন আসামির পরে ব্যান্ডি কেন আনফেয়ার? না না, এখানে আমি প্রথমেই তোমাদেরকে বলে দিছি। এখন মনে করেন যে রবি ভাই যে কোনো কথা বলতেছে না, কারণ উনি ওয়েট করতেছে একটা ফল্ট পাবো এদের দিমো বলতে। ঠিক আছে, এই চিন্তাগুলো তো রবি আপনার কাছ থেকে আমরা ইনস্ট্যান্ট আশা করি। আপনি চুপ করে থাকবেন। শুরুতেই বলছি যে লজিক থাকলে অবশ্যই সেটার পক্ষে। না বস, আপনি শুরুতে অনেক কিছুই বলছেন, আমরা খেয়াল করে শুনিনি আসলে। আবার কোন তো আবার বললাম। থ্যাংক ইউ। আচ্ছা, আমার উত্তরটা শুনেন প্লিজ বস। মঞ্জু, কোনো কারণে, কারণ বস এই দুনিয়া তো সেই দুনিয়া না আমরা যেরকম দুনিয়া চাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই দুনিয়া সেই দুনিয়াও না যেরকমটা আমরা ভাবি। এই দুনিয়া হচ্ছে সেই দুনিয়া যেরকমটা আমরা ঠিক জানিও না এই দুনিয়া কারা চালায়, এই দুনিয়া কিভাবে চলে, এবং এই দুনিয়ার আসল প্লেয়ার কারা। বাট আমি মাঝে মাঝে টুকটাক কিছু ইনফরমেশন পাই। বাংলাদেশে যদি জনমত জরিপ করা হয়, এবং সেই জনমত জরিপে যদি বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে
17 কোটি মানুষও বলে যে মেন্টোস বাতি জ্বালাও শোতে ব্যান্ডিকে থাকতেই হবে, তাতে করে যে মেন্টোস বাতি জ্বালাও শোতে ব্যান্ডি থাকবে তার কিন্তু না, কোনো না। এগ্রিড। এই দুনিয়া হচ্ছে সেই দুনিয়া। ইয়েস। কিন্তু বাংলাদেশের সেই 16 কোটি মানুষের মধ্যে যদি 15,99,99,999 জন ব্যান্ডির পক্ষে থাকে আর একজন ব্যান্ডির বিপক্ষে থাকে, তাইলেও ব্যান্ডি থাকতে পারবে না। একজন ব্যান্ডির বিপক্ষে, সে বলো কি দরকার না, কি দরকার না, সে বলো ইয়ে মানে ব্যান্ডিতে কি মানে কি করে, মানে এদের রেটিং কি, এই রেটিং কি, ইয়ে বলো তো, এই বলো তো, রেহান বলো তো, রেহান বলো তো, বা এই জাহিদ বলো তো, বলো তো। সে বললো না কিছু, আছে না বস, ভাস্করের নাম অনেকে মুখে নেয় না, ব্যান্ডি শেষ বস। আমরা যে দুনিয়ার কথা ভাবি, আমরা যে দুনিয়ার স্বপ্ন দেখি এবং আমরা যে দুনিয়াকে চাই, অবশ্যই এই দুনিয়া সেই দুনিয়া না। এই দুনিয়া কার দুনিয়া? এই দুনিয়া হচ্ছে কিছু ভণ্ড, কিছু প্রতারক, কিছু ক্ষমতাবান মানুষের হাতে। এই জন্য তো শোয়ের মেইন হোস্ট রবি ভাই। না না না, শোয়ের মেইন হোস্ট না। আরে শোন 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 শোন, আমি কি জানিস? হ্যাঁ বস বলেন। ঢাকা শহরের, আমরা তো না, ঢাকা শহরে 2টা কমিউনিটি আছে। ঢাকা শহরে 2টা কমিউনিটি আছে। একটা হচ্ছে হরিজন সম্প্রদায়, যারা সকালবেলায় আমি যখন শো শেষ করে বাসায় যাই, ওরা তখন রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য নামে। আমরা যখন বাসায় সকাল হতে থাকে, আমরা বাসায় রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য নামে। আমি তাদের দিকে তাকায় থাকি। কেন তাকায় থাকি? কারণ আমি হচ্ছি লেট নাইট ঝাড়ুদার। এইসব কারা শোনে? কারো মনে অনেক ডিপ্রেশন, যে ডিপ্রেশনের কোনো সমাধান নাই, সে শুনতেছে। এটা সত্যি কথা বস। কারো অফিসে বেতন বাড়তেছে না, এই সমস্যার কোনো সমাধান নাই, সে শো করতেছে। কেউ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে চাইছে, কিন্তু সে ইন্টারমিডিয়েট পাসই করে নাই, সে আমার শো শুনতেছে, আমাদের শো শুনতেছে। কেন? তার মনের কষ্টটাকে বোঝার জন্য, দূর করার জন্য। আমরা হচ্ছি মঞ্জু, আমরা হচ্ছি ঝাড়ুদার, মানুষের মনের কষ্ট। তারপরে আমরা কি কষ্টের ঝাড়ুদার আমরা, মানুষের হচ্ছি আমরা 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 হচ্ছি এরকম ঘর ছাড়া এক সুখী ছেলে, আনমনে আজ এই ক্ষণে, ঘর ছাড়া এক সুখী ছেলে, আনমনে আজ এই ক্ষণে চলে যাবে দূরে কোথাও, ঠিকানাগুলো ছিঁড়ে ফেলে, ঘর ছাড়া এক সুখী ছেলে, আনমনে আজ এই ক্ষণে। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও। তোমাদের সঙ্গে রয়েছে আমি আসিফ ছবি, এবং আমার সঙ্গে রয়েছে খাও মেন্টোস ক্যান্ডি, সাথে রয়েছে ব্যান্ডি, মঞ্জু, লোবান, মনির, শোষক রাজীব, এবং বাংলাদেশের, ইয়েস কেন দুইটা আমি বলতেছি, এবং বাংলাদেশের 1 নম্বর আরজে রেহান, ওরা 3টা দেন, এবং আমাদের জাহিদ। আচ্ছা ঠিক আছে, কেন আমি রাজীবকে 2টা দিলাম? যেটা ব্রেকের আগে আমি বলতেছিলাম যে এই দুনিয়া আসলে সেই দুনিয়া না যে দুনিয়াটা আমরা চাই। ইভেন এই দুনিয়া সেই দুনিয়া না যে দুনিয়া আমরা বুঝি বা জানি। আমাদেরকে ছোটবেলা আমরা কি পড়ছি? গাড়ি ঘোড়া, লেখাপড়া কলেজে গাড়ি ঘোড়ায় চলে সে। মঞ্জু ভাই বুঝতে পারতেছেন আপনি তাকে ইনফরমেশন দিচ্ছেন না হুমকি? সে ভয় পেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে বস, একদম শুকাই গেছে। দেখেন বস, আমরা ছোটবেলায় কি শিখছি? লেখাপড়া কলেজে গাড়ি ঘোড়া চড়ে সে। বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষ, সে নিজে শিক্ষিত না, সে কমপক্ষে 10,000 মানুষকে শিক্ষিত করছে, প্রাইমারি স্কুলের একজন টিচার। সে তার জীবনে লক্ষ লক্ষ হতে পারে, হ্যাঁ তারও বেশি, লক্ষ লক্ষ। সে তার জীবনে একবার কি 2বার গাড়িতে চড়ছে বস। সবচেয়ে অশিক্ষিত। আয় লোয়ার কেজি কত? আইসেল দে।
সবচেয়ে দামি গাড়ি তার দখলে। গাড়ি ছাড়া সে চলেই না। গাড়ি ছাড়া সে চলেই না। বাথরুমে যাইতে গেলে বস সে গাড়িতে করে যায়, বউয়ের কাছে যায় গাড়িতে করে, বিছানায় উঠতে গেলে গাড়িতে করে যায়। মানে এই দুনিয়া ঠিক সেই দুনিয়া না ওস্তাদ। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া না, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা, সেই মানুষের ভিড়ে আবার সেই মানুষ না। ভাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনি কখন আফসানার সাথে কথা বলবেন। আমি আফসানার সাথে কথা বলবো। তুমি আগে নাম জানি উনিশশো, আমি আফসানার সাথে কথা বলবো, বাট এই কথাটা আমাকে শেষ করতে হবে প্লিজ বস। মানে সেটা কি, এই যে বন্ধু যেটা গাইলো, যে মানে এই মানুষের ভিড়ে আমার সেই মানুষটা নাই। সিরিয়াসলি আমি সেই মানুষটা, আমি কোন মানুষটা খুঁজি ওস্তাদ? আমি সেই মানুষটা না, না না, নট ঐশী, নট পলা, নট রুম। আমি একদম সিনসিয়ারলি বলতেছি। কালকে দাওয়াতটা কি কন্টিনিউ করবে? এটা বলুন পরে। আছে, কালকে আমরা পলা বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, হোল টিম। এটা ফাইনাল। যাই তুমি শোর আগে টাইমটা ফিক্সড করবা এবং আমরা শোর পরে, শোর আগে না, শোর, কারণ শোর সাথে তো আমি পলাকে জানবো। ওকে, শোর শেষের সাথে আমি জাস্ট একটা কথা বলি, পলাও না, ঐশী না, বা এটা রুমুরও বিষয় না। আমি পার্সোনালি সেই মানুষটাকে খুঁজি, যেমন আমি সিরিয়াসলি মারুফকে খুব মিস করি। আমরাও মারুফকে খুব মিস করি। কারণ কি, মারুফ যখন কাজের মধ্যে থাকে, মারুফ হচ্ছে আমাদের শ্রোতাদের জন্য বলছি, মারুফ হচ্ছে আমাদের একজন বন্ধু, যে যখন কাজের মধ্যে থাকে তখন সে কাউরে চিনে না। মারুফ কাজের মধ্যে কাজ করতেছে, সেই সময় তার অনেস্টি বা এসব বাদ দেন বস, এইসব অনেস্টি গুলো বুংবাং সব। মানুষ কাজ করতেছে বস, মারুফ কাজ করতেছে, এই সময় যদি তার বাসা থেকে ফোন আসে যে তোমার মেয়ে অসুস্থ, মারুফ আচ্ছা ঠিক আছে বলে ফোন রেখে দেয়, সে কাজ করবে। কিন্তু মারুফ কাজ করতেছে ঢাকার বাইরে, সেই সময় তার কাছে ফোন গেছে ফারুক ভাই মারা গেছে, সে কাজ বন্ধ করে, লাইভ কনসার্ট বন্ধ করে সে চলে আসছে, এবং ফারুক ভাইয়ের দাফন পর্যন্ত সে ছিল। আমি আসলে সেই বন্ধুটা খুঁজি, যেদিন আমি বলবো দোস্ত আমার মন খারাপ, বন্ধুর আমি একটা বন্ধু গেছি, আমি দোস্ত আমার মনটা আজকে খুবই খারাপ, সে আমার বুঝাইতে আসবো না তোর মন ভালো করা উচিত, সে এসে করবো দোস্ত আমার মন খারাপ, এই দুনিয়ার ড্যাশ 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 কি আছে, ড্যাশ ড্যাশ ড্যাশ। আমি সেই মানুষটা খুঁজি, যেদিন রাজীব লিখবে আমার সবচেয়ে কাছের বন্ধু আসিফের ছবি মারা গেছে, লাইক দিলাম না, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট লাইক। আমি শুধু সেই মানুষটা খুঁজি। রাজীব লিখছে যে রবি মারা গেছে, সেই মানুষটা এক মুঠো মাটি নিয়ে আমার উপর দেবে। এক আঙ্গুল লাইক নয়, এক আঙ্গুল লাইক না, আপনি মারা গেলে প্রচুর লাইক পাবেন, কবরে শোয়ানোর জন্য কবরে এক ফুটো মাটি বন্ধু পাওয়াটা আজকালকার যে ডেসপারেট সিচুয়েশন, যে কেউ মরে যেতে পারে লাইক পাওয়ার জন্য। ঠিক আছে, এগুলো বলেন না বস। যে কারণে বলতেছি মঞ্জু, কোন দুনিয়া আমরা চাই। ধরেন আমার এই যে নতুন বছর শুরু হচ্ছে, আমার কাছে চাইছে প্ল্যান, নতুন ইয়ারের মেন্টাল বাতি রসের প্ল্যান কি হবে, এর মধ্যে অনেক ব্র্যান্ড এক্সপেক্ট আছে, হ্যান আছে, ত্যান আছে, আমি বস বুঝিনি। আমি বলছি আমরা একসাথে শো করব, মানে এটা আছে না যে বস শুক্রবার আমরা জোড়ায় জোড়ায়, মঙ্গলবার সিঙ্গেল। হ্যাঁ একদম স্ট্রেট বস। না না, সে বলছে আমি না, তোমরা প্লিজ রাজীবকে সন্দেহ করো না, সাম স্পেশাল ওয়ান, খুবই দুঃখী, জনদরদি, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাসী না। বক্তাদের, রাজনৈতিক বক্তাদের সমস্যা কি, রাজনৈতিক বক্তারা যখন মাইক্রোফোন পায় থামতে চায় না, এবং আমি হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, ছাগল পিটিয়ে ম্যান করেঙ্গা, বহুত কিছু বলে, টানা 5 বছর ধরে এগুলো বলে, আমি বলতে থাকি। কিন্তু রাজীব ভাই উনি যতবার আপনাকে, আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি, আপনি উত্তর দেন, প্রশ্ন করে উত্তর দেন, প্ল্যান কার কাছে চায়? প্ল্যান সে বলছে, প্ল্যান কার কাছে? প্ল্যান জাহিদের কাছে চায়, জাহিদের কাছে চায়। প্ল্যান বানায় কে বলছে? জাহিদের কাছে চায় প্ল্যান। প্ল্যান আমি তখন বলছি, আরেকটা বলি, না এটা আমাদের শ্রোতারা জানে, এই রেহান চার্ট আনো, এই মঞ্জু চার্ট আনো, এই লোবান চার্ট আনো, সে বলছে কেন চার্ট আনো, চার্ট কাকে দিয়ে চার্ট আপনি চাটাবে? কিসের চার্ট ভাই? মঞ্জু লোবান রেহানকে কর্তৃত্ব নিয়ে চার্ট আনো, খোঁজটা কে করে? চা থেকে চার্ট, সেখান থেকে চার্ট, লোবান ভাই সবাই জানে। একটা শুধু কারেকশন দিব, এটা রবির ভুল বলবো না, রবি কারেকশন দিচ্ছে। রবি বলছে যে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকরা অশিক্ষিত না, রবি এটা হচ্ছে স্লিপ অফ টাং।
আমাদের প্রাইমারি শিক্ষিত মানে কি? ঢাকা ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি নেওয়াই শিক্ষিত? শিক্ষা মানে না যে আপনি এমবিবিএ পাস করছেন। শিক্ষিত কথা বলি নাই, আপনি ইচ্ছা করে না একটা মেকি টুইস্ট তৈরি করতে চাচ্ছেন। আমরা যাতে স্কুলে যাই ছোটবেলায় জন্য বলেছে শিক্ষিত কথা কিন্তু বলা হয় নাই, আরো জালি মাতব্বর করে যে নট শিক্ষিত। রাজীব দুইটা জিনিস। লেখাপড়া করে যে মানে কি, আমি এই বিশ্বাসে আমি ওই একটা লাইন বিশ্বাস করছিলাম ওস্তাদ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমি গাড়ি ঘোড়ার সামনে কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছিলাম না। না গাড়ি ঘোড়ায় তো আমরা চড়ি না, মানে ওইটা অন্য অর্থে বলতে গাড়ি ঘোড়া চড়ে সে মানে হচ্ছে আপনি গাড়ির মালিক। আমি গাড়ি ঘোড়া এই থিওরিটা আপনি একজন বাসের কন্ডাক্টরের ক্ষেত্রে কি করেন? না এই রেহান এই জায়গাটাই কি তুমি সাহিত্যের কিন্তু খালি নাই, তুমি সাহিত্যের পুরো ব্যাপারটা ধরতে পারো নাই। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তার মানে এই না যে ব্যাপক অর্থে যে হেল্পার গাড়ি ঘোড়ায় চড়তেছে না। আজীবন দেখলাম অশিক্ষিতদের আন্ডারে শিক্ষিতরা কাজ করে। না এইটার মানে হচ্ছে যে লেখাপড়া করে সে হচ্ছে সোসাইটির এমন একটা জায়গায় থাকে যে গাড়ি ঘোড়া কন্ট্রোল করতে পারে, মানে গাড়ি ঘোড়া তার নিজের গাড়ি ঘোড়া থাকে। গাড়ি এবং ঘোড়ার কথা বলছো, দুইটাই থাকে। আর তুমি ঘোড়া মিলাইতে গেলে তুমি তো বলো যে আমি আস্তা বলে চাকরি করবো, লেখাপড়া না এটা না। হ্যাঁ, ঘোড়ার মালিক ছিল জমিদাররা, রাজারা ঘোড়ার মালিক, গাড়ির মালিক হয় শিল্পপতিরা, ওইটাই মিন করছে। আমি কিন্তু ওই একটা লাইনের উপর ভিত্তি করে ইউনিভার্সিটি কমপ্লিট লেখাপড়া শুরু করে শেষ করছি। কারণ এই বস্তুটা নাকি শেষ করলে ওই রাজাও হওয়া যাবে, শিল্পপতিও হওয়া যাবে। মাঝখানে আমি কি হয়েছি? শিল্পী, পতি হইছেন। এক্স্যাক্টলি, পতি হইছেন। এই লেখাপড়া আমাকে কিচ্ছু দেয় নাই, এই লেখাপড়া আমাকে কিচ্ছু দেয় নাই, কিন্তু এই যে লেখাপড়া শিখে একটা আশা থেকে লেখাপড়া শিখে ব্যর্থ হয়েছে, এটা আমাকে শিল্পী বানাইছে, এবং এই জন্য আমাদের ব্যর্থতা দরকার। আমি বললাম আমি কেন ঐশীকে বিয়ে করতে চাই না, আমি ঐশীকে প্রেম করি, ঐশীকে ভালোবাসি, এবং আমি ব্যর্থ, এখান থেকে আমি একটা লেখা লিখতে পারবো। ঐশীকে বিয়ে করলে ঐশী আমাকে বলবে এই আসার সময় 2 কেজি চাল নিয়ে আসি, কিংবা নাজির শাইল, কিংবা আদা। সংসার মানে শর্টকাটে প্রসঙ্গটা শেষ করে কারেকশন দেই। আপনি হ্যাঁ বাংলায় দিচ্ছি, ঐশীকে আপনি ব্যর্থ হতে চান প্রেমের জন্য না, সাহিত্যের জন্য। আপনি ঐশীকে ব্যবহার করতেছেন টুল হিসেবে। আমি মনে করি আবারও সেই জিনিস, না হ্যাঁ আবারও সেই নারীকে পণ্য। এই যে যুক্তি মিটার কি বলতেছে, যুক্তি মিটার। আমি বলি একটা নিঃস্বার্থ ভালোবাসা, যে মেয়ে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছে, আপনাকে পাবে না জেনেও, আপনি সেটা ফর দ্য সেক অফ আপনার সাহিত্য, আপনার লেখালেখি, লেখার জন্য আপনি গোল্লায় যাক রবি ভাই, আপনি লেখালেখি সাহিত্য ছুঁড়ে ফেলেন, সত্যিকারের ভালোবাসাটাকে মর্যাদা দেন। যে ঐশী আমি তোমার প্রেমটাকে ব্যর্থ বানিয়ে আমি একটা বড় উপন্যাস লিখে লিটারেচারের জন্য এই পর্যায়ের ক্যারিকেচার লিখে অমুক সাহিত্য পুরস্কার উত্তরীয়। রাজীবকে বলতে দেন, রাজীব কমপ্লিট করুন প্লিজ, আমার উত্তর আছে প্লিজ। আমি ব্যর্থ প্রেমিক না, আমি সফল প্রেমিক হই, ব্যর্থ উপন্যাসিক হই। আমি সফল প্রেমিক হব, ব্যর্থ লেখক হব, কারণ তোমার প্রেমটার দাম, তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমার কাছে, আমার লেখার অনন্ত জলিল। এই ডায়লগে বস একটা ব্রেক নিতেই হবে বস, এই ডায়লগে একটা ব্রেক নিব আমরা। ব্রেকে আমরা অবশ্যই নিব, তবে ব্রেকের আগে আমি একটা ছোট্ট লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সে চড়ে না, লেখাপড়া যে করে সে ভালো মানুষ হয়। আমাদের ছোটবেলায় আসলেই ভুল শিক্ষা দেওয়া হয় যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। লেখাপড়াটাকে একটা বস্তুগত, আপনি এটা লেখাপড়া আপনার ইনপুট, বস্তুগত একটা গাড়ি ঘোড়া পাচ্ছেন। লেখাপড়া আপনাকে একটা নতুন জগৎ আপনার সামনে খুলে দিতে পারে, যেখানে আপনি ভালো মানুষ হতে পারেন। লেখাপড়া করে যে সত্যিকার অর্থে সে ভালো মানুষ হয় না। এই জায়গাটা যে রাজীব হচ্ছে বিটিভির তর্ক বিতর্ক দেখতেছেন না, এক্স্যাক্টলি এই জায়গাটায় বলি একদম একটু মিউজিক দেন আপনার নিজের কথায়, লাইক নিজেরটা নিজে লাইক। যে রাজীবের দাদা ওই ব্রিটিশের সামনে বলছিল, ব্রিটিশ যখন বলছিল তুমি আমার কাছে কি চাও, আমি তো ব্রিটিশ সাম্রাজ্যের, আপনি বলছিলেন জাহাজ রংপুরে নদী নাই জাহাজ যাওয়ার মতো, মানিকগঞ্জে নদী আছে, ঘাটও আছে। আচ্ছা বস আমাকে কথা শেষ করুন। যে ব্রিটিশ রাজীবের দাদাকে জিজ্ঞেস করলো তুমি আমার কাছে কি চাও, আমি তো ব্রিটিশ শাসকের প্রতিনিধি, সে বলছিল স্যার 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 স্যার। সেই রাজীবের দাদা তখন আমাদেরকে শিখাইছিল। না উনি তখন থেকে অ্যাকচুয়ালি লেখাপড়া করেছি, গাড়ি ঘোড়ায় চড়েছি। আজকে তারই উত্তরসূরি আমাদের শোনাচ্ছে, একটুখানি লেখাপড়া আমরা গাড়ির জন্য করবো না, আমরা ভালো মানুষ হওয়ার জন্য করব। পেটে যদি ভাত না থাকে, ভালো মানুষ কি ইন্টারনেট থেকে ডাউনলোড? ভাই আমি আপনার ইতিহাস একটু করে দিই। মেইন ব্যাপারটা হচ্ছে রাজীব ভাইয়ের দাদা তখন যেই কথাটা বলছে সেটা হচ্ছে ছাড় 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 আমার ছাড়, মানে ছাড় ছাড় আমার ছাড়, এটা কইছে বস। এটা আপনি বুঝতে পারবেন। ওকে ওকে, প্রনাউন্সিয়েশনের প্রবলেম একটু মেনে নিলাম। সেটা হচ্ছে যে আমরা লেখাপড়া কেন করব এটা ডিসাইড করা রাজীবও কেউ না, রাজীবের দাদাও কেউ না।
আমার ইচ্ছা হবে ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি লেখাপড়া করব। আমার ইচ্ছা হবে না ড্যাশ ড্যাশ ড্যাশ, আমি লেখাপড়া করব না। কিন্তু এই যে আমার ড্যাশ ড্যাশ করতে ইচ্ছা করতেছে, আমার ইচ্ছেটাকে রেসপেক্ট করতে হবে। যারা ওই বিল্ডিং এ বসে হ্যাঁ কি কিশোর নাম বললা, ও কিন্তু সারাদিন শোনে, একটা শোনে মেন্টাস বাতি জ্বালার শো। কিন্তু কি 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 বেটা, এটা তো রেটিং এ নাই। রেটিং এ নাই, রেটিং এ কেন থাকবে? রেটিং এ কেন থাকবে? কেন থাকবে? বিকজ আমরা ড্যাশ ড্যাশ না, আমরা একমাত্র মেন্টাস চুষে চুষে খাই, আর কাউকে চুষি না। ছোট্ট একটা বিরতির পর Mentos বাতি জ্বালাও, Mentos বাতি জ্বালাও। ওয়েটিং ফর মেন্টোস বাতি জ্বালাও, রাইট? ক্রিকেটে একটা ব্যাপার আছে, ওটাকে বলা হয় স্লেজিং। ক্রিকেটে যখন একটা ক্রিকেটার আরেকটা ক্রিকেটার, ওরা তো মাঠে খেলতে গেলে অনেক টেন্স একটা সিচুয়েশন তৈরি হয়, তখন পরস্পরের অনেক রকমের কথাবার্তা আদান প্রদান হয়, যেগুলো বেশিরভাগই প্রকাশ অযোগ্য বা শ্রবণ অযোগ্য। ক্রিকেটের ভাষায় এটাকে বলা হয় স্লেজিং। এবং এই স্লেজিং এর জনক হচ্ছে অস্ট্রেলীয়রা। অস্ট্রেলীয়রা ক্রিকেট যেমন অসাধারণ খেলে, একইভাবে তারা স্লেজিং জিনিসটাকেও, এই যে ক্রিকেটে গালিগালাজ করা হয় খেলার সময়, সেটাকেও তারা একটা অসাধারণ শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল। ক্রিকেট একটা কথা আছে যে অস্ট্রেলিয়ানরা কি একদমই ভালো কথা একবারই বলে না? তখন বলে একটা কথা উত্তর দেয়া হয়, অস্ট্রেলিয়ানরা ভালো কথা একেবারেই বলে না, তা নয়। অস্ট্রেলিয়ানরা ভালো কথা বলে। কখন বলে অস্ট্রেলিয়ানরা ভালো কথা? যখন কিনা তাদের মুখ বন্ধ থাকে। মানে যা ভালো কথা বলে মনে মনে বলে। আসিফ এন্দাস রবি কি সবসময় এরকম? কিন্তু রবি ভাই তো অস্ট্রেলিয়ান না, অস্ট্রেলিয়ানদের হাইট অনেক বেশি হয় বস। হাফ অস্ট্রেলিয়ান, তার হৃদয়ের একটা অংশ অস্ট্রেলিয়ানদের হাফ। হ্যাঁ, উনি অস্ট্রেলিয়ানদের হাফ, রাইট? অস্ট্রে, তিনি লিয়ান হইতে পারেন নাই, অস্ট্রে হইছেন। ভাই আয়ারপোর্টে অনেক কথা কইবো, তাড়াতাড়ি জাকর কইলো। রবি ভাই কি শান্তশিষ্ট, কাউকে সম্মান করে কথা কখনোই বলতে পারে না? না, ভালো কথা কি কখনোই বলে না? এখন যেহেতু রবি ভাই তোমরা যারা জানতে চাও তাদেরকে বলি, রবি ভাই অবশ্যই ভালো কথা বলে। যেহেতু কখন বলে? যখন তার মুখ বন্ধ থাকে। যখন রবি ভাই অসাধারণ একটা মানুষ। বস ফার্স্ট অফ অল আপনারা এটা বুঝতে হবে, রবি ভাই যেহেতু অন এয়ারে আছে, উনি বলতে পারে। হ্যাঁ, ভাইলে বলা তো বলা, ভাই যা বলবে তাই। বলা তো বলা। ভাই যদি বলে ডান, অবশ্যই এটা ডান। ভাই যদি বলে বাম, তাহলে এটা বাম। আচ্ছা, আমি একটু পরে স্টুডিওতে ঢুকছি, আমি এবং মঞ্জু বুঝতে পারিনি কি হয়েছে। কিছু হয় নাই, আমরা কিছু হয়নি বস, খালি আপনার রেপুটেশনটা আমরা বলে দিচ্ছি আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে, কোন রেপুটেশন? এই যে রুমির একটা গল্প বলছিলাম। রুমি না রুমু? রুমি। আচ্ছা, রুমি ওস্তাদ জালালউদ্দিন রুমি। ওরে বস, জালালউদ্দিন রুমি। হ্যাঁ, জালালউদ্দিন রুমির আমি কয়েকটা কবিতা এখানে বলছিলাম। এক নম্বর কবিতা হচ্ছে, এই কবিতার একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে ব্রিটেনের রানী, তার ছেলে হচ্ছে প্রিন্স চার্লস, যুবরাজ চার্লস। এখন সেই ছেলে পছন্দ করে একটা মেয়েকে, খুবই সাধারণ একটা মেয়ে, ব্রিটেনের লন্ডন একটা সাধারণ মেয়েকে পছন্দ। তার নাম হচ্ছে কামিলা পার্কার। ক্যামিলা পার্কার হচ্ছে সেই যুবরাজের বা রাজপুত্রের চাইতে বয়সে বেশি, দেখতে খারাপ। তো ব্রিটেনের রাজপরিবার তো তার সাথে বিয়ে দেবে না। ব্রিটেনের রাজপরিবার জোর করে প্রিন্স চার্লসের সাথে বিয়ে দিল একটা অসামান্য অসাম রূপবতী মেয়ের সাথে, তার নাম হচ্ছে প্রিন্সেস ডায়না। আচ্ছা, প্রিন্সেস ডায়না। ওকে, ক্রাইসিসটা এরপর থেকে শুরু হইলো। ডায়নাকে জোর করে চার্লসের সাথে বিয়ে দেওয়া হইলো। এরপর কি হলো, কারণ চার্লসের মন তো পড়ে রয়েছে ক্যামিলা পার্কারের কাছে, ওই মেয়েটার কাছে, ওই বুড়ি মহিলার কাছে পড়ে রয়েছে। সো সে ডায়নাকে সে ভালোবাসতো না, সে সারাদিন ক্যামিলা পার্কারের কাছে পড়ে রইত। কিন্তু একটা ভাব আছে না রাজীবদের, যারা ব্রিটিশ এম্পায়ার, তাদের একটা ভাব আছে, তারা রাজীবদের, হ্যাঁ, লুক, যুবরাজ রাজপুত্র ভালোবাসে পার্কারকে, ক্যামিলাকে, কিন্তু ক্যামিলা দেখতে সুন্দর না, বয়সে বেশি। ক্যামিলা হচ্ছে হিডেন চ্যাপ্টার। আর অফিসিয়াল চ্যাপ্টার হচ্ছে প্রিন্সেস ডায়না, যে দেখতে সুন্দর, অসামান্য ব্যক্তিত্বময়ী, তার সঙ্গে বিয়ে দেওয়া হইল। তো তারপর কি হইলো, এইভাবে সংসার চলতেছিল। ডায়না ক্রমান্বয়ে বুঝতে পারলো সে হচ্ছে একটা সাজানো পুতুল, জাস্ট আ ডল। ব্রিটিশ সাম্রাজ্যে সে একটা সাজানো পুতুল। তার স্বামী তাকে আসলেই ভালোবাসে না, সে ওই কামিলার কাছে পড়ে থাকে, ক্যামিলা পার্কারের কাছে পড়ে থাকে। তখন ডায়না যেহেতু সে নিজে অসামান্য রূপবতী, কেবল না গুণবতী হচ্ছিল, সে তার নিজের জীবন বেছে নেওয়ার চেষ্টা করলো এবং সে
নিজের মতো করে একা বাঁচা শুরু করলো, সিঙ্গেল লাইফ লিড করা শুরু করলো। এবং সে একটা কথা বলে দিই রবি ভাই, আপনি এটা বলবেন আমি জানি একটু পরেই, সেটা হচ্ছে যে এলিট ফ্যামিলি বলে একটা ব্যাপার আছে। রাইট, এলিট ডায়ানা কিন্তু একমাত্র এলিটের বাইরে ছিল, বাইরে ছিল, খুবই গরিব ঘরের একটা মেয়ে ছিল, সাধারণ ঘরের একটা মেয়ে, গরিব না সাধারণ ঘরের একটা মেয়ে ছিল। ওকে, তো ডায়নার মনে অসম্ভব কষ্ট ছিল যে আমার স্বামী, অফিসিয়াল স্বামী চার্লস মানে রাজীব, সে আমার সাথে অফিসিয়াল ছবি তুলতেছে যে আমি আর বিথি এবং আমাদের মেয়ে অমুক, আমরা অমুক। বাট ফাইনালি সে ভালোবাসা আসলে একলাবতীকে, এটা কিন্তু ডায়না ধরে ফেলছে। এরপর ডায়না একদিন মানে দিনের পর দিন এটা চলতে থাকলে ডায়নার মনে যা হয়, সে আস্তে আস্তে রাজীবের কাছ থেকে মানসিক ভাবে অনেক দূরে সরে গেল। বস ডায়নার পজিশনটা নিয়ে একটা গান ধরি একটু, চারটা লাইন। ওকে ওকে, আমি চলে যাবো বস একটু পরে। কখনো তুমি একটু ছুঁয়ে দিলে অনুভবটুকু রাখবো বুকে তুলে। এই গানটার ফিলিংসটা হচ্ছে এটা যে when Diana was looking for Charles, তখন কিন্তু তার মানসিকতাটা এরকমই থাকতো। এক্স্যাক্টলি এই কথাই বলতেছিলাম। কখনো তুমি একটু ছুঁয়ে দিলে অনুভবটুকু রাখবো বুকে তুলে, হৃদয়ে শুধু নিবিড় বোঝায় বেঁচে আছি যেন তোমার অবহেলায়, নিঃশব্দ তুমি আজ, নিঃশব্দ আমি, কেটে যাবে অনন্তকাল হৃদয় মোহনায়। কখনো ইচ্ছে হয় সারাটি বেলা কেটে যাবে অনন্তকাল ওই নীল জোছনা। Back to you, Ravi. Thank you very much. রেহান, তোকে জিজ্ঞাসা করি, হাত জোড় করে জিজ্ঞেস করি, একটা লাইন আছে এই গানে, এই লাইনের প্রথম লাইনটা আমার মনে আছে, একটু ছুঁয়ে দিলে, তারপরের লাইনটা কি? কখনো তুমি একটু ছুঁয়ে দিলে অনুভবটুকু রাখবো বুকে তুলে। এই জায়গায় আসতে চাইছিলাম। ডায়না ছিল সেই, ডায়না ছিল, ডায়না প্রিন্সেস ডায়না, প্রিন্সেস ডায়না ছিল সেই প্রেমিকা, সেই ভালোবাসার মানুষ, সেই রোমান্টিক মানুষ, সেই উদার হৃদয়ের মানুষ, যে চার্লসের কাছ থেকে জাস্ট একটা জিনিস চাচ্ছিল যে তুমি আমাকে ভালোবেসে একবার ছোবা, একবার টাচ করবা। আই লাভ ইউ রেহান, রেহান আই লাভ ইউ, রেহান আই লাভ ইউ ম্যান। We love you too, boss. Love you a lot and learning always from you. We love you. ডায়না জাস্ট চাইছিল যে চার্লস যাকে সে অফিসিয়ালি এবং ধর্মীয় মতে বিয়ে করছে, সে তাকে একবার ভালোবেসে ছুবে, তার পুরো অনুভূতি যেন তার জন্য তুলে দেবে। বাট সিরিয়াসলি তার হাজবেন্ড কোনোদিন তাকে ভালোবেসে ছয় নাই, যদিও তাদের দুইটা বাচ্চা হয়েছে। বাট এটা এনিওয়ে, এটা একটা এক্সারসাইজ, অফিসিয়াল এক্সারসাইজ, এন্ড তারা দুইটা বাচ্চার বাবা মা হয়েছে। এনিওয়ে ডায়না এই কষ্টে অনেক দিন এই ডিপ্রেশনে ভুগে তারপর ফাইনালি ডায়না একটা ছেলের প্রেমে পড়লো। এই ছেলেটা হচ্ছে লন্ডনে হৃদরোগ বিশেষজ্ঞ, তার নাম হচ্ছে হাসনাত, তার বাড়ি হচ্ছে পাকিস্তান। সেই হাসনাত ছেলেটার সাথে ডায়না প্রেম করা, প্রেম না, দেখা সাক্ষাৎ শুরু করলো। হাসনাতের কথা ভাল লাগতো, হাসনাত ডায়নাকে দারুণভাবে ভালোবাসতো, ডায়নাও হাসনাতকে একটা সময় ভালোবাসা শুরু করলো এবং একই সাথে তারা ডেটিং করা শুরু করলো।
একটা পর্যায়ে ডায়নার মনে একটা প্রশ্ন আসলো, এই মঞ্জু, লোবান এবং জাহিদ, একটা যে ডায়না, একটা বললাম না, ডায়নার মনটা ছিল হচ্ছে কি বলবো, মনটা ছিল সবচেয়ে নিষ্পাপ হৃদয়। একটা সময় ডায়নার মনে প্রশ্ন আসলো, আমি ম্যারিড, ইভেন হাসনা তো ম্যারিড, কিন্তু আমি হাসনার সাথে দেখা করতেছি, একসঙ্গে টেমস নদীর ধারে ঘুরতেছি, একসঙ্গে আমরা দোকায়া গল্প করতেছি, এটা কি অন্যায়? সে হাসনাতকে জিজ্ঞেস করলো। তখন হাসনাত বলল, শোনো ডায়না, তোমাকে একটা কবিতা বলি, এটা হচ্ছে জালালউদ্দিন রুমির কবিতা। পৃথিবীর মানে আমরা সারাদিন তো অনেক কাজ করি, আমরা যা করি সেই সমস্ত কাজকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ন্যায় এবং অন্যায়। আমরা শো করতেছি এটা ন্যায়, কারণ এই জন্য আমাদেরকে পেমেন্ট করা হচ্ছে মুক্ত মুখ হ্যান। আবার এই শোর মাঝখান থেকে রাজীব বুঝে ওই বড় অফিসে SMS করতেছে, আপনার বিরুদ্ধে হ্যান বলা হচ্ছে। এটা আমাদের দৃষ্টিতে অন্যায়, কিন্তু সেই অফিসের দৃষ্টিতে ন্যায়, কারণ রাজীব তার স্পাইং এর কাজটা করে যাচ্ছে। এনিওয়ে, তো ডায়না সেই প্রেমে খাসবে কেন? আপনি তো যা বলার অন এয়ারেই বলতেছেন। না, তারা তার আমার রেডিও অন করে বসে নাই, আপনার রিপোর্টের জন্য বসে আছে। আচ্ছা, আপনি যেমন পাঠাচ্ছেন ডিয়ার MT, ওকে, পুরান আমরা জানি ডিয়ার MT, হ্যাঁ, রবি ইজ টেলিং অ্যাবাউট ইওর HR পলিসি। আপনি আলোচনা, ঠিক আছে, ওকে। তো ডায়নার একটা গিল্টি ফিলিং হওয়া শুরু করলো। ডায়নার কিন্তু কোনো কিছু করে না হাসনার সাথে, তার একটা গিল্টি ফিলিং শুরু করলো যে আমি একজন বিবাহিত বউ, হাসনাত একজন বিবাহিত স্বামী, কিন্তু আমরা যে মাঝে মাঝে টেমস নদীর ধারে কফি খাচ্ছি, আমরা মাঝে মাঝে ক্যাবে করে ঘুরছি, আমরা যে মাঝে মাঝে বেড়াতে যাচ্ছি, এটা কি অন্যায় কিনা? কারণ আমি তো হাসনাতের বউ না, আর হাসনাত তো আমার স্বামী না। তার হাসনাতকে জিজ্ঞেস করলো, তার হাসনাত বললো, শোনো, আমাদের একজন কবি আছে, তার নাম হচ্ছে জালালউদ্দিন রুমি। সে বলছে, বিটুইন রাইট অ্যান্ড রং দেয়ার ইজ এ গার্ডেন, আই উইল মিট ইউ দেয়ার। ন্যায় এবং অন্যায়ের মাঝখানে একটা ছোট্ট বাগান আছে। মানে আমরা যেটাকে সাদা চোখের ন্যায় বলি এবং অন্যায় বলি, তার মাঝখানে একটা ছোট্ট বাগান আছে। তুমি আর আমি সেই বাগানে মাঝে মাঝে দেখা করি, ঠিক আছে? আমার কথা হচ্ছে রাজীব যেটাকে ন্যায় বলতেছে, রাজীব এটাকে অন্যায় বলতেছে। আমি বস এত ন্যায় অন্যায় বুঝি না, আমি শুধু এইটুক বুঝি, লেখাপড়া কলেজে গাড়ি ঘোড়ায় চড়ে সে, যেটা রাজীবের দাদা প্রচার করছিল। বস আমার দাদা প্রচার করে নাই, আপনি বলছেন যে আপনি ওইটা ছোটবেলা থেকে আমি সেটা পড়ে বড় হইছি। হ্যাঁ, সিরিয়াসলি আমি সেই লবি পড়েছি। আমি লেখাপড়া করছি শিক্ষিত হওয়ার জন্য না, আমি সবার সামনে স্বীকার করতে চাই, আমি লেখাপড়া করছি সকাল 6টায় উঠে 7টার মধ্যে স্কুলে পৌঁছেছি একটা কারণে, যাতে আমি বড় একটা ভালো চাকরি পাই। কিন্তু আচ্ছা, আপনার একজন ভীষণ না লেখাপড়া করার কারণেই তো মানে না জ্ঞানের ভান্ডার আপনার। না বস, আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া করার ভান্ডারে আমার কিচ্ছু হয় না, এত লেখাপড়া কিচ্ছু হয় না। স্কুলে কি শিখছি? সরে হ্যাঁ। কলেজে কি শিখছি? A+B² ওই জায়গাগুলোতে যাওয়ার কারণে আপনি নো মঞ্জু ভাই, মানুষের আসল শিক্ষা কোথায় জানেন? মানুষের আসল শিক্ষা কোথায়? মানুষের আসল শিক্ষা হচ্ছে যখন সে বাটে পড়ে। ও আচ্ছা, জীবন মানুষকে আসল শিক্ষাটা দেয়। হ্যাঁ, সেটাও তো ধরেন যে বস ওস্তাদ, আমি আপনাকে বলি, আপনি ঘুমাই আছেন রাত 11টার দিকে, আপনি ঘুমাই গেছেন, কারণ সকাল 6টা আপনাকে অফিসে আসতে হবে। ঠিক আছে? ইয়েও ঘুমাইছেন, লোবানও ঘুমাইছেন। আমাদেরটা আরেকটু কঠিন, রাত 3টায় ঘুমাই, সকাল 7টায়। হ্যাঁ, ঠিক আছে, রাত 3টায়। মনিরও ঘুমাইছো রাত 11টায়, সকাল 7টায় অফিসে আসতে হবে। রাইট, ওকে। রাত 2:13 হিসু পাইছে, কি করব, উঠতে তো হবেই। এটা কোনো বইতে লেখা আছে ওস্তাদ? না। আমি মঞ্জু, লোবান এবং মনির হাত জোর করে বলতেছি, জীবন এবং বাস্তবতা আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আপনি যেটা বললেন খুবই ভালো কথা বললেন। এটা কি কেউ আমাদের শিখাইছে? আপনাকে কমপ্লিমেন্ট দিচ্ছি আমি। আপনি যে জীবনটাকে এইভাবে ভাবছেন, আপনার ভাবনাটার জায়গাটা তৈরি হয়েছে, কিন্তু আপনি লেখাপড়া শেখান না। আমি 1 মিনিট বলতেছি। আপনাকে খাইতে হবে কিনা একটা বাচ্চাকে কখনো শিখাই দেওয়া হয় না
তার ক্ষুধা লাগছে, তাকে কান্না করে মাকে জানাইতে হবে। মানুষকে শিখাইতে হয় না, একটা মানুষ খাওয়া, ঘুম, আপনি যেটা বলেন রাত 2টায় হিসু পাওয়া, এটা একটা মানুষকে শিখাইতে হয় না, একটা পশুকেও এটা শিখাইতে হয় না। একটা মানুষ এবং একটা পশুর সঙ্গে এখানেই পার্থক্য। একটা মানুষ সেটা জানে যে আমাকে হিসু করতে গেলে বাথরুমে গিয়ে করতে হবে, কারণ সে এই জ্ঞানটা অর্জন করছে। হিসু করাটা তার স্বাভাবিক প্রবৃত্তি। এখানে তার পশুর সঙ্গে কোনো পার্থক্য নাই। পড়াশোনার কাজটাই ওই একটা মানুষ থেকে একটা পশুকে যেখানে আলাদা করে, সেটা প্লাস হচ্ছে কাউকে ছোট করার উদ্দেশ্যে বলতেছি। আমরা যখন ভার্সিটিতে ভর্তি, আমরা যখন ভার্সিটিতে ভর্তি হইলাম, ও মানে রাজীব হাসানের তো একটা কারণ, যেহেতু সে এই শোতে আগামী শোতে আমি আসবো কি আসবো না, রাজীব যখন সাইন করে দেবে কি হয়, এই জাহিদ এই ছোট্ট নাদান ছেলেটা একটা নোট লিখবে, মঙ্গলবারে শোর সম্ভাব্য অতিথি আসিফ এন্তাস রবি। এই আসিফ এন্তাস রবির পাশে যখন সাইন হবে, এই সাইনটা কে করবে? রাজীব হাসান। আপনার এই যে যখন সে সাইন করবে তখন আমি আসতে পারবো। এই যে এত বিশাল পরিশ্রম, আমি বলি এই পরিশ্রমগুলো বাদ দেন, কেন কি আমি বলি না একটা মানুষ, আমি বলি একটা মানুষকে আপনি খুঁজে বের করেন যে আপনার কথা কেউ বিশ্বাস করে। আচ্ছা, আমি যদি খারাপ লোকও হই, আপনার হইছে কি এই পরিশ্রমগুলো আপনার এই একই পরিশ্রম আপনি অন্য পারপাসে ব্যয় করেন, সেখানে আপনি ভালো আউটপুট পাবেন। এইখানে সবাই জানে, সবাই জানে আপনাকে সেভ করার জন্য আপনাদের এত সিম্পল ওয়েতে বললাম প্রতিযোগিতা, কারণ আমি চাইছিলাম মঙ্গলবার এবং শুক্রবার একসাথে ব্যান্ডি থাকুক, শুধু একজন মানুষ চায় না। এবং আমি শুধু না, আমি চাইছি, জাহিদ চাইছে। এই কথাটা কিন্তু রবি ভাই অনেকবার বলছেন, আপনি কিন্তু না এটা আমি ওপেনলি এখনো বলতেছি, ওপেনলি। আচ্ছা, জাহিদ বলল না, এখানে কি হবে না হবে এই চাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কতটুকু ক্ষমতা আমার? আচ্ছা বস, আমি বলি এই শোতে, আমি শ্রোতাদেরকে বলতেছি, এই শোতে কি হবে না হবে এটার অফিসিয়াল সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার। হায় রে, যেমন ডায়না ছিল চার্লসের বউ অফিসিয়াল, বাট জানে তো ভালোবাসতো হাসনাতকে। আমি বলি আমার এখন পর্যন্ত, বাট বস আমি হেরে গেছি। এই লোবান মাপ চাই, মনির মাপ চাই, ঘরের কথা পরে জানা না মঞ্জু মাপ চাই। শোনেন ফোনে যাই, শোনেন জামে প্রথম যুক্তি কি ধরছে, একদম পরিষ্কার বলি। প্রথম যুক্তি হচ্ছে আপনি 8 টাকার ভাত খান, ও 8 টাকা ভাত খায়, ও 8 টাকা ভাত, 24 টাকার ঝামেলা। এবং আমি বলছি আমি 24 টাকা আমি দেবো, বাট বস এখানে তো বস মিস্টার হাসান আছে, সে এমবিএ করা, রাজীব হাসান এমবিএ করা, বস 24 টাকার হিসাব কি 2400তে নিয়ে গেছে, একদম 24 কোটি টাকাতে নিয়ে গেছে। সে কি বলছে জানেন বস? নো আমাদের গাব বলতেছে যে আমাদের শোর ম্যাক্সিমাম লিসেনার হচ্ছে নারী, বাট উই ডোন্ট হ্যাভ এনি ফিমেল হিয়ার। বইলে সে কিন্তু সাজেদাকে ঢুকাইছে, তারপর যখন সাজেদাকে আমি নিয়ে আসছি, আর সাজেদা যখন উল্টা তারে ডাইজেস্ট করছে, তারপর হচ্ছে আমি নিয়ে আসতাম এবং সাজেদাকে ইনক্লুড করার ক্ষমতা থাকবে কিনা, তারপর সেই ক্ষমতা নাম প্রপোজ করছে রুমু, এখন পর্যন্ত হচ্ছে রুমু, যে শো একটা ছেলেদের শো, বাট এটা বয়স শো থাকা উচিত না, একদিন বয়স শো থাকা উচিত শুক্রবার। রুমুকে নিয়ে আসছে, রুমু কার না, তারপর সে রুমুর নাম প্রস্তাব করছে। লুক, এরপর আমি এই জাহিদকে দোষ দেব না ওস্তাদ, প্রস্তাব করা পর্যন্ত আমার ক্ষমতা আছে। অফিসের রাজা যদি হয় রাজীব, তাহলে জাহিদ হচ্ছে ওই যে কর দিতে পারে না, ট্যাক্স দিতে পারে না, চিৎকার। আমি আমার শ্রোতাদেরকে বলবো, আমি খারাপ, আমি অমানুষ, আমি জানোয়ার, আমি হাফম্যান, আমি অমুক তমুক, বাট রবি ভাই আমার একটা সিম্পল যোগ্যতা আছে, এবার একটু আমি তোমাদেরকে সিরিয়াসলি ভালোবাসি। বাট রাজীব, আমি যখন আমার লিসেনারদেরকে বিচার করি, মানে সিরিয়াসলি ওস্তাদ দেখেন আমি কি করি, আমি যখন আমার লিসেনারদেরকে বিচার করি, আমি ভাবি পলা আসছে আমার সাথে দেখা করতে, ঐশী আসছে আমার সাথে দেখা করতে, হ্যাঁ রুমু আসছে আমার সাথে দেখা করতে, আমি এইভাবে ভাবি। আমি কিন্তু পরিসংখ্যান বুঝি, এই জন্যই চট্টগ্রাম থেকে একজন হুইলচেয়ারে এসে তোমাদের মন বিচার করে সবকিছুর জন্য, হুইলচেয়ারে একজন হুইলচেয়ারে করে চট্টগ্রাম থেকে একজন জাহিদ একজন কৃতদাস, এই রাজীব এবং তার এমটি, নাম বলো, আমি বলি আপনাকে বলি। আচ্ছা, চিৎকার করে কথা বলাটাই যদি
সবচেয়ে বড় যোগ্যতা হইতো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পাখি হইতো কাক। আপনি আপনারই ক্ষতি করতেছেন, আপনার একটা বিশাল ফ্যান ফলোয়ারকে আপনি একদমই ওদের কাছে অজনপ্রিয় হচ্ছেন। ভক্তদের ভালোবাসা যদি আপনার থাকতোই, হুইল চেয়ারে করে একজন লোক আসছে 7 দিন আপনার পিছনে ঘুরছে, আমি আপনাকে টেস্ট করছি রবি ভাই, স্টিল নাও সে অপেক্ষা করতেছে, আপনি একটু কথা বলবেন, তাহলে তাকে 7 দিন ওয়েট করতে হইতো না। এটা আমি হয় কি, যাদের অনেক ভক্ত থাকে খুবই ন্যাচারাল ওয়েতে, আমি ধরেন আমাকে 5 জনের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, কিন্তু আসিফ ইন্তাজ রবিকে 500 জনের সঙ্গে ইন্টারাকশন করতে হয়। আমাকে 5 জনকে ভাইয়া আপনি নর্মালি কি হয়, মানুষ প্রথম জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি লিখি আমি ভালো আছি। এই একই কথা আসিফ ইন্তাজ রবিকে 500 বার লিখতে হবে, এটা তার পক্ষে পসিবল না। এটা আমরা ব্লেম করতেছি না আপনাকে, কিন্তু আপনি একইভাবে টেনে নিয়ে গিয়ে আপনি বলতেছেন রাজীবও খারাপ। এই জায়গাটাতে সমস্যা। আমরা আপনাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছি যে আসিফ ইন্তাজ রবির পক্ষে দাউদ ভাই আপনি আসছেন, আপনাকে 5 দিন ওয়েট করতে হবে, কারণ সে নানা জায়গায় এনগেজ, সে নতুন একটা অফিসে জয়েন করছে, ওখানে তার অনেক রেসপন্সিবিলিটি। আমরা আপনাকে ডিফেন্ড করার চেষ্টা করতেছি, কিন্তু আপনি এই শোতে কি চেষ্টা করতেছেন, রাজীব তোমাদেরকে ভালোবাসে না, রাজীব অমুক। আমি বলি রবি ভাই, আপনি এতক্ষণ পর্যন্ত যে পরিমাণ পরিশ্রম করলেন এই 3 ঘন্টা ধরে, আপনি জাস্ট ফিডব্যাক নেন, আপনার এই 3 ঘন্টার পরিশ্রম পুরা বৃথা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এর চেয়ে আপনি 3 ঘন্টা না বস, আমার এর চেয়ে 37 বছর এই পুরাটাই বৃথা অবস্থা। এই 3 ঘন্টা আমরা আপনার কাছে কি এক্সপেক্ট করি? এই 3 ঘন্টা আমরা এক্সপেক্ট করি আপনি যে আমাদেরকে 2টা গল্প শোনান, আমরা যেমন খুশি হব। আমরা এই জন্য আসি রবি ভাই, আমরা এখানে আসি না যে রাজীবকে নিয়ে 3 ঘন্টা এখানে চর্চা হবে, রাজীব কোনো ম্যাটার না এখানে। আমরা এখানে এই জন্য আসি আপনার সঙ্গে আড্ডা দিতে। বস আপনি আমাদেরকে 3 ঘন্টা রাজীব হাসানের পক্ষে বা বিপক্ষে 3 ঘন্টা ব্যয় করার কিছু নাই। আচ্ছা আচ্ছা কিছু নাই। আচ্ছা আমি এই শো শেষ ব্রেকে বলতেছি, রাজীব জিততে বললো যে ও নাকি আমার কাছে আসে গল্প শুনতে, ওকে আমি 2টা গল্প বলবো, একটা হচ্ছে রাজীব সম্পর্কে, একটা হচ্ছে রবি সম্পর্কে, বেস্ট অন ট্রু স্টোরি। ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, তখন আমাদের সঙ্গেই থাকো। মেন্টোস বাতি জ্বালাও, মেন্টোস বাতি জ্বালাও। তোমরা শুনছো মেন্টোস বাতি জ্বালাও, তোমাদের সঙ্গে রয়েছি আমি আসিফ ইন্তাজ রবি। আচ্ছা, someone told me that, আমাকে মানে একটু আগে আমি যেভাবে কথা বলতেছিলাম না বস, someone told me that, কে বলছে, কেউ বলছে যে বস আপনার গলাটা কেমন যেন শোনাচ্ছে। আবেগ না বস, সে ভাবছে আমি ভরবেগে আছি। ভরবেগ নট আবেগ, ভরবেগে আছি। আচ্ছা আচ্ছা, আমি সেই ছেলেকে দোষ দেই না ওস্তাদ, কারণ আমাদের সোসাইটিতে 2 ধরনের জিনিস আছে, একটা হচ্ছে রাজীবের তথ্য, আমাদের একটা ফোন আছে, আমরা ফোনে কথা বলি। আমি যাই অনেকক্ষণ থেকে, আধা ঘন্টা থেকে সে লাইনে আছে, কাটতেছি, আমি বলতেছি আমরা ফোন পরে নিব, সে তার ডেডিকেশনটা আপনাকে একটু স্যাক্রিফাইস করতে হবে, তার টাকা আছে, আধা ঘন্টা থেকে টাকা আছে। হ্যালো রাজীব, হ্যাঁ কেমন আছো? তাম্মি, আমি কি ঠিক বলছি? তাম্মি, আমি আজকে বলতে লোবান চাই, ভাই আসতেছে, আমি আজকে বলতে চাই তাম্মি, আমি ভালো আছি। তুমি রাজীবের সাথে কথা বলার আগে, তার আগে তোমার বোনকে দাও। রবিকে তো চিনি না, রাজীব বাবা কণ্ঠ চিনি। তাম্মি, আমি তোমাকে কখনোই বলি না, আজকে বলতে চাই। তাম্মি, হ্যাঁ বলো। আমার বুকে আসো। এবং আমার বুকে একটাই প্লট, এবং সেই প্লটে হচ্ছে T1, তাম্মি দি নাম্বার 1। ভাবি এবং বেবিরা কোথায়? রাইট, হার্টে। ও আচ্ছা, ঋদ্ধি এবং ঋদ্ধি, আমি হার্টে, আর হচ্ছে তাম্মি হচ্ছে উপরে, আমি উপরে দিকে আর ভিতরে। আচ্ছা, এটা কয়তলা? প্লট একটা হইলে তালা বেশ একটা, ফ্ল্যাট। সো রাজীব, আপনি অপশন রাখছেন? ওকে তাম্মি, আমার সাথে তোমার কথা বলার দরকার নাই। বিপদে বন্ধুর আসল পরিচয় তুমি বুঝাই দিচ্ছ, বিপদে কার কি। ওকে যাও। যে তোমাকে মনে রাখে না, যে তোমার কণ্ঠস্বর চেনে না, এবং যে কিছুদিন পর, মানে তুমি যদি এখন তো তুমি পরিচয় দিলে বলতেছে ও তাম্মি আসো, কিছুদিন পর তুমি বলবা যে যদি শুধু বলে কেমন আছেন আপনি, তখনই চিনে যায়। আমাদের যুক্তির মিটার, আমরা আজকে এখানে আমাদের যুক্তির মিটার বসাইছি। যুক্তির মিটার কি বলতেছে? তাম্মির কথা যুক্তি আছে? যুক্তির মিটার কি বলতেছে? যুক্তির মিটার বলতেছে তাম্মির কথা যুক্তি আছে। তাম্মি, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি হাল ছেড়ে দিয়ে রাজীবকে ভালোবাসতে শুরু করো না। তুমি যদি মন থেকে আসিফ ইন্তাজ রবিকে ভালোবাসো, আসিফ ইন্তাজ রবির সামনে অনেক অলৌকিক জগৎ আসবে, অনেক চোখ ধাঁধানো
জগৎ আসবে। ওকে, আসবে, তারপর? কিন্তু তোমার ভালোবাসা যদি সত্যি হয়, অবশ্যই সত্যিটা সাদা কালো হয়। সত্যি জিনিসটা হয় সাদা কালো। আমরা একসময় সাদা কালো টিভি দেখতাম না, সত্যি হচ্ছে সাদা আর কালো, কিন্তু মিথ্যা হচ্ছে রঙিন। রঙিন মানে হচ্ছে বিভ্রান্তি, মানে কালারফুল। কালারফুল। রঙিন মানে হচ্ছে বিভ্রান্তি। একটা আপনারও তো লোবান ভাই বুঝলাম না। তালাত ভাই জুতা পরে বলে না কালারফুল। তালাত ভাই জুতা পরে। ঠিক আছে ভাই। ঢাকা শহরে অনেক গাড়ি চলে, বাইরে থেকে দেখবে আপনি ভয়ঙ্কর সুন্দর গাড়ি, কিন্তু এটা রংচং করে ভয়ঙ্কর সুন্দর করে রাখা হয়েছে। প্রত্যেকবার ঈদে আপনি দেখবেন যে একটা দুইটা লঞ্চ ডুবে, সেই লঞ্চের ফিটনেস 20-25 বছর আগেই পার হয়ে গেছে। আচ্ছা, তারপর? আপনি কি রংচং করে, না না বলতে দেন, রংচং করে রংচং ডুবে না বস। রঙের যখন প্রলেপ পড়ে, ভেতরের আসল সাদা মানুষটাকে আমরা হারাই ফেলি। বস তাম্মি বলে, এই জন্য তাম্মিকে বলছি, তাম্মি তুমি সাদা কালো হইতে পারো, আসিফ ইন্দাসের রবির সামনে অনেক রঙিন প্রেমিকা আসতে পারে, কিন্তু দিন শেষে সাদা কালোটাই সত্যি, রঙিনটা সত্যি না। তুমি হালছে। দেখো আমি শুধু কতবার ফোন দিছি, একবার সে আমার কণ্ঠটা মনে রাখছে। যদি রুমু ফোন দেয়, পলা ফোন দেয়, তাহলে দেখো সাথে সাথে ও শোনো কেমন আছে। এই যুক্তির মিটার কি বলতেছে, কথা ঠিক আছে না? না, এটা আমি যুক্তির মিটার বলতেছে 100% ঠিক আছে। যুক্তির মিটার দায়িত্ব আপনি নিয়েছেন নাকি? না না, আচ্ছা আচ্ছা, আমি জানি পলার মন এখন ভীষণ খারাপ, বিষাদগ্রস্ত একটা মন। না, পলার উদ্দেশ্যে পলা না, ফোন দিছে এখন তাম্মি। আচ্ছা, তাম্মি। সারাক্ষণ পলা রুমু ঐশী। না না, এই শোনো তাম্মি শোনো, রাজীব ভাই আপনিও পলার মন, আমি তোমাকে গুনে গুনে 5টা কথা বলবো। 1 নম্বর কথা হচ্ছে, সেটা হচ্ছে রাজীব কি বলছে না বলছে, এটা রাজীবের ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে, রাজীব যখন কথা বলে তখন সে কি খেয়ে কথা বলে আর কি না খেয়ে কথা বলে, এটাও রাজীবের ব্যাপার। একটা হচ্ছে তোমার ব্যাপার, একটা হচ্ছে রাজীবের ব্যাপার। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে তাম্মি শোনো, যারা মেধাবী লোক লাইক আইনস্টাইন, আইনস্টাইনকে যখন জিজ্ঞেস করা হয়তো তোমার বাবার নাম কি, সে কিন্তু তার বাবার নাম কোনোদিন বলতে পারে নাই। এই একটা মানুষ তার বাবার নাম বলতে পারে না, তাকে যদি তুমি মূর্খ বলো তো মূর্খ সে। তাম্মি তুমি যদি বলো আমার হার্টবিটের নাম কি, আমি কোনোদিন বলতে পারবো না এটা তাম্মি আম্মু আম্মি আম্মি। এটা তাম্মি তোমার ব্যাপার। বাট তাম্মি আমি এইটুক মনে রাখছি যে আমার বুকের একটা পাঁজর যদি হয় তাম্মি, তাহলে লোবানের আরেকটা পাঁজর লোবান ভাইয়ের সাথে সাথে বাজাচ্ছে। তাম্মির আরেকটা বোন। শোনো তাম্মি, তোমাকে আমি বলি, ওনার নাম কি জানো? অনেক আগে বাংলাদেশের এক কবি লিখছিলেন, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাম্মি তোমার বোনকে ফোনটা দাও, একটু লোবানের সঙ্গে কথা বলবে, কারণ তুমি অলরেডি বলে দিছো। কি বলে দিচ্ছি বলো? এটা তো তোমার দোষ না, আমার দোষ না। আমার দোষ না। তুমি তাম্মি যদি আমার কাছে আসতেও চায়, আমি তাম্মিকে গ্রহণ করব কেন? তাম্মি যদি আসেও যে আমি ও আচ্ছা তুমি আসিফ ইন্দাস রবি তোমাকে ভালোবাসে, তুমি সেই জন্য আসবে আর আমি তোমাকে গ্রহণ করব, সেটাও না। রবি খুব ভালো কথা বলছেন। আমি না রবির সঙ্গে একটা কথা যোগ করি যে তাম্মি তুমি অলরেডি বলেছো তুমি রাজীবের কথা বিশ্বাস, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, হ্যাঁ 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 বলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথায় বড় হওয়াটা শেষ কথা না। আমি কথা ঠিক আছে, আমি কথায় ছোট। আপনি যখন বই থেকে পড়বেন, একটা সামনে যদি আপনার সামনে লেখা থাকে, আপনি হুবহু বলবেন একদম। আপনি একটা কোনো কথা আপনার এদিক ওদিক হবে না, কারণ আপনি একটা বই থেকে বলতেছেন। কিন্তু আপনি যখন মন থেকে বলবেন, আপনার কথাটা এলোমেলো হয়ে যাবে। আপনার কথাটা আগের লাইনের সঙ্গে পরের লাইনটা কেমন মিলতেছে না, কেমন বেখাপ এলোমেলো হয়ে যাচ্ছে। আমি বলতে যাই কি পলা বলে ফেললেন আর কি, এরকম। রাইট, যে খুব সুন্দর করে গুছিয়ে লাইনের পর লাইন বলে যাচ্ছে, নিখুঁত সেলাই মেশিনের মতো, তার সামনে হয়তো একটা অদৃশ্য বইও খোলা থাকতে পারে। সে অদৃশ্য বই থেকে লাইনের পর লাইন পড়ে পড়ে বলতেছে। কিংবা এমন হইতে পারে এই লাইনগুলো পড়তে 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 সে একদম মুখস্থ হয়ে গেছে, একদম ঝাড়া মুখস্থ। রাজীব কিন্তু আমরা আজকে যদি মঞ্জু ভাইকে বলতে বলি যে আপনি তাম্মিকে ভালোবাসেন, মঞ্জু ভাই 5টা কথা বলতে গিয়ে প্যাচ লেগে যাবে। তাম্মি আমি তোমাকে ভুল করে পলা বলছি, আমি খুবই আন্তরিক ভাবে দুঃখিত। পলা বলাটা আমার ঠিক হয়নি। ও তো তাম্মিকে আমাদের শোর প্রোডিউসার কানের কাছে গান গাইতে বলছে, না এখন গান গাবো। মঞ্জু কানের কাছে বারবার কথা শুনবো না। মঞ্জু গান গাওয়ার আগে একটা কথা বলি। মঞ্জু গান গাওয়ার একটা কথা বলি, গান গাওয়ার আগে সেটা হচ্ছে যে জেনেভা ক্যাম্পে
যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, এই যে জেনেভা ক্যাম্প যারা আটকে পড়া বা রোহিঙ্গা ক্যাম্প, তাদেরকে যদি বলা হয় তোমার নাম কি, ও কি বলে জানেন? কি বলে? ওরসালে। মানে কারণ এই ক্যাম্পে যারা আছে বা থাকে তারা ক্রনিক পেটের অসুখে ভোগে এবং তারা তাদের জীবন বাঁচানোর জন্য যে ওষুধটার দরকার তারা সেই ওষুধটার নামই বলে। এখানে তার নিজের নাম, হ্যাঁ, এখানে তার নিজের জীবন, নিজের নাম, নিজের বাপ, নিজের মা ইম্পর্টেন্ট না, তারা বলে সেই ওষুধটার কথা যেটা তার জন্য দরকার। লোমান ভাই আসেন বাজাই। শোনো শোনো, তারা বলে ওরসালে। বলেন একইভাবে সারাদিন আজকে এতবার পলা পলা শুনছি, মঞ্জু ভাই কমে 1-2 বার পলা ভাই দেখে ফেলছি, খুবই স্বাভাবিক। কানের কাছে যদি একটা বারবার বাজতে থাকে পলা 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 পলা, মঞ্জু ভাইকে বলছি এই কোনো কারণে, এই গানটা তোমার জন্য, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে, কোনো বাঁধনে, কোনো বাঁধনে বাধা তো গেল না তাকে, বাধা তো গেল না কিছুতে, সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে, কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে, কি কারণ যায়নি সে বলে, কি ভুল আমি করেছি ভুলে, অজস্র বাহার আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে, সে যে হৃদয় পথের রোদে একরাশ মেঘ ছড়িয়ে হারিয়ে গেল নিমিষে, কোনো কারণে, কোনো কারণে ফেরানো গেল না তাকে, ফেরানো গেল না কিছুতে। সে কেন চলে যায় সে বলে যায় না, এটা খুবই অদ্ভুত ব্যাপার। এবং অপরাধ সেই করেছে, সে চলে গেছে, কিন্তু ক্ষমা চাচ্ছি আমি নিজেই, নিজেকে জ্বালিয়ে। অদ্ভুত একটা লিরিক। কিন্তু রাজীব, সে যে কেন চলে গেছে এটা কি কখনো বোঝার চেষ্টা করছেন রাজীব? সে হয়তো এই কারণে চলে গেছে, লোক রাজীব বলেন বলেন, সে হয়তো এই কারণে চলে গেছে, কেউই যায় নাই। আমার না না, আমার যারা কাছের তারা কেউ জানে, আমার হৃদয়টা হচ্ছে ওয়ান ওয়ে রোড। আচ্ছা ঠিক আছে, আপনি যখন একলা বলতেন রবি ভাই, এইটা নিয়ে আমরা একদিন শেষ করছি যে না না, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই। আপনার বউ গেছে রংপুরে, এই রবিবার মাইকটা অনেক দূরে সরে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, এইটা নিয়ে আমরা অনেকদিন তাম্মি আছে আমাদের, এখনো আছে, আর কোনো ফোন নাই তাম্মি। না না, আমাদের আরেকটা লাইন আসছে। আমি একটা কথা বলি, যে দূরে সরে যায় আমরা খালি তাকে দোষ দেই না, যে দূরে সরে যায় এই জন্য আমি নিজেও দায়ী হতে পারি। আমার থেকে কেউই কখনো দূরে সরে যায়নি, কারণ আমি বলি আপনাকে, কারণ আমি সেই পরিমাণ কাছে কখনোই যাই না যেখান থেকে
দূরে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। আমি সচেতন ভাবেই সেই দূরত্বটা বহন করি, আচ্ছা মেনে চলি। লিরিক্স নিয়ে করেন, আমরা আরেকটা গান। আমি কখনোই সেই পরিমাণ কাছে যাই না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এ মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এ মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এ মন বলে সে আমায় ভালোবেসেছে। চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি। কি করে যায় সে বলা, আমি তা আজও শিখিনি। মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, এ মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না। कोई ऐसा गीत गा के यार तू जगा, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गा के यार तू जगा, अगर तुम कहो। तुमको बुलाओ के पल के झुकाओ, कदम तुम जहाँ जहाँ रखो। जमी को आसमां बना, सितारों से सजा, अगर तुम कहो। मैं कोई ऐसा गीत गा के आरज़ू जगा, अगर तुम कहो। Buffalo soldier in the heart of America, Buffalo soldier in the heart of America. Hey, yeah, yeah. Hey, yeah, yeah, yeah. Hey, yeah, yeah. Hey, yeah, yeah. আমাদের সব গান, আমাদের সব গল্প, আমাদের সব ভালোবাসা, আমাদের সব অভিমান তোমাদের জন্য। আমরা আবারও গল্প নিয়ে হাজির হব, আবারও ভালোবাসা নিয়ে হাজির হব, কারণ তোমরা আছো বলি আমরা আছি। আবারও মঙ্গলবার দেখা হবে, কথা হবে, গল্প হবে, গান হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট। মেন্টোস খাও, বুদ্ধির বাতি জ্বালাও, আরো জ্বালাও। মেন্টোস বাতি জ্বালাও।